সিরাতের কণ্ঠে ভয়। কবির হালকা ঢোক গিলে বলল, আগে এসেই দেখুন। সিরাত নামলো। কবিরের পেছন পেছন গিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, উনি ঠিক আছে? কবির মাথা নাড়ায়। করিডোরে সবাইকে বসে থাকতে দেখে সিরাতের মন কুঁকায়। কেবিনে যাওয়ার আগে সিরাতকে বলল, স্যার রাতে হালকা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই বাসায় ফিরতে পারিনি। অক্সিজেন স্যালাইন চলছে, শিগগির চলুন। এ কথা শুনে সিরাত মুখ চেপে ধরল, ফুপিয়ে উঠে ধপ করে বসে পড়ল চেয়ারে। রায়হান দীর্ঘশ্বাস ফেলে। যদি আজ স্যার না বেঁচে থাকতো তাহলে ম্যাম কি মানিয়ে নিতে পারতো? সিরাতকে কাঁদতে দেখে কবির নিজেকে স্বাভাবিক করলো। এই মুহূর্তে ইমোশনাল হলে চলবে না, বুঝাতে হবে। সে বসলো সিরাতের পাশে, কণ্ঠ খাদে নিয়ে বলল, স্যার দ্রুত সুস্থ হয়ে যাবে। এরকম আঘাত আগেও অহরহ হয়েছে। আমাদের আশেপাশে কত শত মানুষ প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে, তারা কি সুস্থ হয় না? তাছাড়া দুর্ঘটনা কি বলে কয়ে আসে? শুক্রিয়া করুন স্যার বেঁচে আছে। ছোট্ট একটা ইনজুরি হয়েছে, ইনশাল্লাহ ভালো হয়ে উঠবেন। কবিরের মিথ্যে বলা ছাড়া উপায় ছিল না। যদি বলে মার্ডারের প্ল্যান ছিল তাহলে হাইপার হয়ে যাবে মেয়েটি। তাই বুদ্ধি করে পরিস্থিতি সামলে নিল। সিরাত কান্না থামালো, সচল মস্তিষ্কে ভেবে ভাঙা গলায় বলল, কোন কেবিনে নিয়ে চলুন? প্রমুখের জ্ঞান এখনো ফেরেনি। সিরাত ভেতরে প্রবেশ করলো। সেখানে আহাদ আর রায়হান বসা, স্যালাইন চলছে, মুখে অক্সিজেন দেওয়া, চোখ দুটি বন্ধ। সিরাত ডুকরে কেঁদে ওঠে। যার বলিষ্ঠ দেহ কালই দিব্যি সুস্থ ছিল, অথচ আজ কেমন দেহটা নিস্তেজ হয়ে আছে। খুব বেশি কি ব্যথা পেয়েছে? মাথার পাশের ব্যান্ডেজ করা জায়গায় হাত বুলিয়ে দিল। কবিরের দিকে তাকিয়ে সিরাত বলল, জ্ঞান ফিরবে কখন? কবির ঘড়ি দেখে উত্তর দিল, সকাল 12টার আগেই। রাকিব চৌধুরী রেডি হয়ে নিচে আসে। খাবার টেবিলে বসলে লিনা তাকে নাস্তা দিল। প্রতিদিনের তুলনায় আজ নাস্তা ভিন্ন। ডিম, ব্রেড, পরোটা রেখে লিনা আজ ভারী খাবার রান্না করেছে। মোরগ পোলাও, সালাদ, কোল্ড ড্রিঙ্ক, সাথে মিষ্টিও আছে, স্পেশালি তার জন্য ফিরনি। এসব লক্ষ্য করে রাকিব চৌধুরীর কপাল কুঁচকে গেল। চিন্তিত কণ্ঠে বলল, সকাল সকাল এত আয়োজন, আজকে কোনো স্পেশাল ডে? লিনা খুশিতে গদগদ হয়ে রাকিব চৌধুরীর প্লেট হাতে নেয়। চামচ দিয়ে এক লোকমা স্বামীর মুখের কাছে ধরল। রাকিব চৌধুরী তা মুখে তুলে নিল। লিনা হেসে বলল, আর বলো না, মেয়েটা বায়না করলো সকাল সকাল, তাই বসে থাকতে পারিনি, ঝটপট রান্না করে ফেললাম। রাকিব চৌধুরী আর প্রশ্ন করলো না, চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষে মিষ্টিও খেলো। তাকে খাইয়ে বেসিনে হাত ধোয়ার সময় লিনা বলল, একটা কথা বলবো? বলো। প্রমুখকে আজ এ বাসায় নিয়ে আসো, শুনেছি বিয়ে করেছে, তাকেও এনো, দেখি কেমন রূপবতী তার বউ। রাকিব চৌধুরী একটা কথারও উত্তর দিল না। আলগোছে রুমে গিয়ে ব্যাগ গলায় ঝুলিয়ে ডাইনিংয়ে আসলো। লিনা তখন মিষ্টি খাচ্ছেন। রাকিব চৌধুরী যাওয়ার আগে কাটকাট গলায় বলল, তোমাকে প্রচন্ড ভালোবাসি বলে এটা ভুলে যেও না, আপু মারা যাওয়ার পর থেকে তুমি ওর সাথে কিরূপ আচরণ করেছো এসবও ভুলে গেছি। সব ঘটনাই মনে আছে। আমাকে এতটাই অন্ধ করে রেখেছিলে, সবশেষে আমিও ওর সাথে পশুর ন্যায় আচরণ করি। ছেলেটাকে একটা সুন্দর পরিবার দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। সেই ভুলের মাসুল সব সময় দিচ্ছি। রাইমা পেটে ছিল বলে আমি তোমাতেই পাগল ছিলাম। প্রমুখের দোষ তুলে ধরতে তুমি, ওদিকে বিচার না করে দোষী করতাম প্রমুখকে। এজন্য আমি অনুতপ্ত। ছেলেটা নিজ ইচ্ছায় কখনো আমাকে তার কাছে ডাকে না, সবসময় এতিমের ন্যায় বেঁচে থাকার যুদ্ধ করে। দিন শেষে আমার ছেলেটা বিয়ে করে সুখে আছে, তাকে সেভাবেই থাকতে দাও। আমি চাই না এ বাসায় এসে আগের সেই কালো অতীত মনে পড়ুক, কষ্ট পাক। তার থেকে ওর যেভাবে সুখ সেখানেই থাকুক। 1000 বছর বাঁচুক আমার ছেলেটা। রাকিব চৌধুরীর গলা ধরে আসছে। সে বইয়ের দিকে কঠিন চোখে তাকিয়ে ফের বলল, আর কোনোদিন ওর নাম মুখে আনলে খুব খারাপ হবে। যে হাত দিয়ে আঘাত করেছিলে, ওই হাত দিয়ে কিভাবে ওর প্লেটে ভাত বাড়বে? লজ্জা করবে না? তোমাকে ভালোবাসি বলে যে ঘটনাগুলো ভুলে যাব, অতটাও সুপুরুষ আমি নই। আমি নিজেই চাই না এ বাসায় ও দ্বিতীয়বার পা দিক। যে বাসা একবার ঘৃণা মনে ত্যাগ করেছে, সেই ঘৃণা নিয়ে ফের প্রবেশ করতে হবে না। তাছাড়া বউ নিয়ে খুব ভালো আছে ও। কথা শেষেই চলে গেলেন উনি। লিনা মাথা চেপে ধরে বসে পড়ল। কান্নারা গলা পাকিয়ে আসছে তার। রাগে হির হির করে বলল, খুব দরদ উতলে উঠছে খুব। অফিসে বস এর কাজ করার সময় রাকিব চৌধুরী খেয়াল করলো জরুরি ফাইল সাথে আনেনি। তৎক্ষণাৎ ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে।
লিনার ফোনে কল করে দেখলো নম্বর অফ। সে উঠে দাঁড়ায়, হনহন করে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে গেল। 20 মিনিট বাদে বাসার গেটে এসে থামে। এক প্রকার দৌড়ে ভেতরে প্রবেশ করে সে রুমে ঢুকলো। মুহূর্তেই চোখে পড়ল লিনা মনোযোগ দিয়ে বাম হাতে কি যেন লিখছে। তৎক্ষণাৎ ভুরু কুচকে গেল তার। ব্যস্ত পায়ে এগিয়ে উঁচু কণ্ঠে বলল, তুমি বাম হাতে কি করছো? আকস্মিক কথায় হকচকিয়ে উঠে লিনা। হাতের কাগজখানা পেছনে লুকিয়ে মুচড়ে ফেলে। দুহাত দ্বারা টুকরো টুকরো করে ছিঁড়ে ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলল, কিছু না তো, বাম হাতে লেখা যায়। রাকিব চৌধুরীর সন্দেহ বাড়ে। সে এগিয়ে লিনার পেছনে হাত দিয়ে কেড়ে নিতে চাইল, কিন্তু ধূর্ত লিনা উচ্চস্বরে হেসে রাকিবকে দু হাতে জড়িয়ে ধরল। বাম হাতে রাখা কাগজটা ছুঁড়ে মারল বিছানার পেছনে, যা গড়িয়ে নিচে পড়ে গেল। রাকিব চৌধুরী তাকে টেনে সামনে দাঁড় করিয়ে পড়ল। তোমাকে দেখে সিরিয়াস মনে হচ্ছিল, কই কাগজ দেখাও। লিনা গলা জড়িয়ে ধরে চুমু খেলো তার বুকে। আহ্লাদি কণ্ঠে বলল, আমি লিখে দেখাচ্ছি। আসলে রাইমা কালকে বলল অস্ট্রেলিয়ায় অনেকে বাম হাতে লেখে, মানে দুই হাতে লিখতে পারে। তাই আমি ট্রাই করছিলাম। এই সামান্য জিনিস নিয়ে তুমি সন্দেহ করছো? কথা শেষে রাকিব চৌধুরীকে ছেড়ে টেবিলে বসলো। কাগজ হাতে নিয়ে বলল, এই তো, যখন অবিশ্বাস প্রমাণ দিচ্ছি। তৎক্ষণাৎ অদক্ষ বাম হাতে ভালোবাসি লিখে দেখালো। রাকিব চৌধুরী তা দেখে মৃদু হেসে ড্রয়ারের কাছে যায়। ফাইল হাতে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। তখন ইলিনা প্রশ্ন করলো, এই অসময়ে বাসায় এসেছিলি কেন? ফাইল নিতে। দুপুরে খাবার পৌঁছে দিও। লিনা মুচকি হেসে বলল, অবশ্যই, আজ তোমার প্রিয় কাচ্চি বিরিয়ানি। প্রমুখের জ্ঞান ফিরে সকাল 11টার দিকে। বেশি পাওয়ারযুক্ত ওষুধ দেওয়ায় শরীর এখন অনেকটাই সুস্থ। রক্ত বন্ধ হয়েছে। জ্ঞান ফেরার কিছুক্ষণ আগে কবির সবার জন্য খাবার নিয়ে আসে। তারা খেয়ে অফিসে চলে যায়, শুধু রায়হান থেকে যায়। প্রমুখ চোখ খুলে বেডে হেলান দিল। সামনে তাকাতেই নজর পড়ে সিরাত রক্তশূন্য ফ্যাকাশে মুখে বসে আছে। প্রমুখ মলিন মুখে বলল, তুমি এখানে? আমি বেঁচে আছি? জঙ্গলের ভেতর থেকে আমাকে এখানে আনলো কে? সিরাত ঝিমিয়ে পড়ছিল। তার কথায় সম্বিত ফিরে পেয়ে অভিমানী কণ্ঠে উত্তর দিল, আপনি মঙ্গল গ্রহে আছেন। প্রমুখ হাসলো। ভালোভাবে বসতেই পিঠে মৃদু ব্যথা পায়। তৎক্ষণাৎ মনে হলো রাতের ঘটনা। চোখ মুখ মুহূর্তেই হিংস্র হয়ে ওঠে। কবির কোথায়? সিরাত উঠে সুপের বাটিটা এনে তার মুখের কাছে নিয়ে বলল, অফিসে গেছে, বাইরের রায়হান আর কিছু ছেলে আছে। আমাকে এখানে এনেছে কে? কথা বলে এ স্যুপ অল্প মুখে তুলল প্রমুখ। সিরাত আরেক চামচ তার মুখে পুরে বলল, রায়হান এখন কেমন লাগছে? প্রমুখ খাওয়ার মাঝে রাগী কণ্ঠে বলল, কেমন লাগবে আবার? আগে কি এগুলো টুলু খায়নি? এসব ছোটোখাটো ব্যাপার। সিরাত মুখ ভেঙচি কাটে কৌতুক করে বলল, সামান্য ব্যাপার বলেই অজ্ঞান ছিলেন। ডিপলি ব্যাপার হলে কি হতো? প্রমুখ উত্তর দিল না। রায়হানকে জোর গলায় ডাকতে ভেতরে আসলো। প্রমুখ ক্রোধ মিশিয়ে বলল, আমি জঙ্গলে লাভ দেই, ওরা আমার গাড়িতে আগুন লাগিয়ে দিল। তোরা কখন পৌঁছালি? আমাকে খুঁজে পেলে কিভাবে? রায়হান সমস্ত ঘটনা খুলে বলল। প্রমুখ ব্যস্ত হয়ে বলল, জলদি এই ফোনটা আমায় দে। প্রমুখ হাতে নিয়ে ফোন চেক করলো। এখানে গুটি কয়েক নাম্বার আছে, তার মাঝে 3টি নাম্বার থেকে অজস্রবার কল এসেছে। প্রমুখ নিজের ফোনে নাম্বারগুলো তুলে কল করলো। দুর্ভাগ্যক্রমে সবগুলোই অফ। রায়হানকে বলল, জলদি খুঁজে বের কর এগুলোর মালিককে, কোন আইডিতে সিম কার্ড রেজিস্ট্রেশন করেছে, আর বাকিগুলোর নাম্বারে কল দে ফাস্ট। ওকে স্যার। রায়হান বেরিয়ে যায় কেবিন থেকে। সিরাত ওষুধ হাতে নিয়ে খাইয়ে দিল। প্রমুখ হাত বাড়িয়ে সিরাতকে কাছে টেনে বিছানায় বসায়। সিরাতের কোমর চেপে ঘাড়ে মুখ গুজে বলে, মাথায় হাত বুলিয়ে দাও। তপ্ত শ্বাস ফেলে সিরাত জবাব দিল, ব্যথা করছে না তো? তুমি থাকলে পাশে আমার যন্ত্রণা পালিয়ে যায়। সিরাত ফিক করে হাসলো। প্রমুখ চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপে। আজকের দিনটা যাক, সে পুরনো রূপে ফিরবে। সিরাতের ভালোবাসা তাকে এত মাস অন্ধ করে রেখেছিল। এই আঘাত যেন অচিরেই হিংস্র রূপ ফিরিয়ে আনলো। কে এই নতুন শত্রু? তার ভাবনার মাঝে রায়হান হনহনিয়ে কেবিনে প্রবেশ করে। মুখ দিয়ে স্যার বলতে চোখ কপালে উঠে যায়। তাদের এই অবস্থায় দেখে লজ্জায় পেছনে ঘুরে বলল, সরি স্যার, পরে আসবো। রায়হানের কথায় সিরাত ছিটকে দূরে সরে যায়। লজ্জায় গাল দুটি রক্তিম হলো। প্রমুখ তা লক্ষ্য করে দাঁতে দাঁত শক্ত করে বলল, এসেছিস যখন তাহলে বলে যা, কি এত জরুরি কথা যার কারণে দরজা নক করার সময় পেলি না? আমাদের রোমান্টিক টাইমে সুরসুর করে ঝগড়া বাঁধাতে চলে আসলি, আহম্মক একটা। কটা কবির হয়ে যাচ্ছিস দিন দিন। রায়হান লজ্জায় চোখ বন্ধ করল। অতঃপর হালকা ঢোক গিলে পিছনে ঘুরে স্বাভাবিক গলায় বলল, যে 3টিকে মেরেছি তারা স্বীকার করেছে, ওদেরকে পাঠিয়েছে। আমি ভুলেই গেছিলাম আপনাকে বলতে। প্রমুখ কৌতূহল চোখে প্রশ্ন করল, কে? কার কথা বলেছে?
শাহিন খণ্ডকার। প্রমুখের কপাল কুঁচকে যায়, দুই ভ্রু এক করে থমথমে গলায় বলল, এই শাহিন খন্দকার আবার কি তার লক্ষ্য? আম্মু ব্রেকফাস্ট রেডি করো। লাবণ্য গায়ে স্কুল ড্রেস পরে মাকে তাড়া দিল। আজ তার পরীক্ষার শেষ দিন। সেই সকালে উঠে পড়াশোনা করতে করতে দেরি হয়ে গেছে। লাবণ্য মুখে ক্রিম মেখে চুলে দুবেনি করে, হাতে পরীক্ষার ফাইল নিয়ে চিল্লিয়ে পড়ল। ও আম্মু জলদি করো না। এক প্রকার দৌড়ের উপরে নিচে গেল। নাস্তা টেবিলে বসতেই তার মা হাতে পরোটা নিয়ে মুখে পুড়ে দেয়। লাবণ্য লক্ষ্মী মেয়ের মতো খেয়ে বলল, আজ সাফওয়ান ভাইয়াকে যেতে বলবা প্লিজ আম্মু। কিন্তু ওর তো বাসা থেকে বের হওয়া মানা। একটু চিন্তিত কণ্ঠে বললেন লাবণ্যর মা। মেয়েটি জেদি সুরে আবদার করে, প্লিজ আম্মু একটু মামাকে ম্যানেজ করো, আজই তো লাস্ট, শুধু যাবে আর আমাকে নিয়ে আসবে। লাবণ্যর কথায় কোনো উত্তর দিলেন না। উনি চুপচাপ মেয়েকে খাওয়াতে খাওয়াতে কিছু ভাবলো। তৎক্ষণাৎ ভেসে এলো মেয়েটির আকুল কণ্ঠ, ও আম্মু কিছু বলো না। আচ্ছা পাঠাবো, তবে চোখ কান খোলা রেখে দ্রুত বাসায় ফিরবি, ওকে? লাবণ্য মাকে জড়িয়ে ধরলো, মিষ্টি করে বলল, আমার আম্মু পৃথিবীর সব থেকে বেস্ট আম্মু, লাভ ইউ মাম্মা। সিরাত কেবিন থেকে বেরিয়ে রায়হানকে বলল, আমরা কবে বাসায় যাব? জি ম্যাম, কাল পরশু। সিরাত দীর্ঘশ্বাস ফেলে কেবিনে আসলো। প্রমুখ ঘুমিয়ে আছে। সে ধীর পায়ে বেডে বসে ছেলেটির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। কিছুক্ষণ পর প্রমুখের ঘুম ছুটে যায়। চোখ বুজে রেখেই বলে, আমার পাশে শুয়ে পড়। সিরাত ভেঙচি কেটে বলল, আবারও শখ মিটে গেছে কাল? ছি ছি ছি, কি লজ্জার ব্যাপার। প্রমুখ ধীরে ধীরে একপাশে শুয়ে বাঁকা হাসলো। সিরাতের বাহু ধরে চট করে হ্যাচকাটানে কাছে এনে বলল, চুপচাপ শুয়ে পড়, কতদিন ঠিকঠাক ঘুম হয় না। সিরাত প্রমুখের গায়ের উপর পড়ল। মাথার সব চুল এলোমেলো হয়ে ছেলেটার মুখে ছড়িয়ে যায়। সিরাত চোখ গরম করে, বদমাশ লোক, মাত্র দুদিন গেল তাই এমন? তুমি কি আমার পাশে আসবে? প্রমুখের তিরিক্ষি মেজাজ। সিরাত উপায় না পেয়ে শুয়ে পড়ল। মাঝারি আকারের বেড বিধায় একটু চিপকে শুতে হলো। প্রমুখ সিরাতকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজল। অতঃপর ক্লান্ত চিন্তিত চোখ জোড়া আবেশে বুঝে বলল, এখানে আমার শান্তি। সিরাত হাসলো। প্রমুখের মাথায় বিলি কেটে স্পষ্ট গলায় বলল, একটা কথা বলবো? প্রমুখ তার গলা থেকেই উত্তর দিল, অবশ্যই বেবে। কবির ভাইয়া আমাকে মিথ্যা বলেছে। এত বড় একটা মার্ডার প্ল্যান, অথচ এই হতচ্ছাড়া আমাকে বলল আপনি নাকি ছোটখাটো অ্যাক্সিডেন্ট করেছেন। প্রমুখ গলা থেকে মুখ উঠিয়ে সিরাতের গালে গাল লাগিয়ে নম্র কণ্ঠে বলল, তোমাকে আগেই বলেছি আমার শত্রুর অভাব নেই, তাছাড়া তুমি পেনিক হবি বলেই হয়তো মিথ্যে বলেছে। জানেন আমার কেমন লেগেছে? রায়ান বলল। সিরাতের কণ্ঠ কাঁপছে। প্রমুখ হেসে হাতের বাঁধন দৃঢ় করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গালে ঠোঁট চেপে বলল, জানি তোমার চুপসে যাওয়া মুখ তোমার চোখের আড়াল হয়নি, তবে বিস্মিত হয়েছি। কাল এই সম্পর্কে একটা প্রশ্ন করনি, তাহলে এটাও শুনে রেখো, জীবনের প্রতিটি পরিস্থিতিতে ভেঙে পড়া যাবে না, শক্ত হতে হবে, মনে থাকবে? সিরাত তার মাথায় হাত বুলিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, মনে থাকবে। লাবণ্য এক্সাম শেষে গেট থেকে ফুরফুরে মেজাজে বের হয়। আশেপাশে তাকিয়ে খুঁজল কাউকে। কই, সে পুরুষটা কি তবে আসেনি? লাবণ্য কিছুটা দূরে ফাঁকা জায়গায় দাঁড়ালো। প্রায় 10 মিনিট পরেও যখন কাউকে দেখলো না, মন ভার হয়ে এলো। হাতে থাকা প্লাস্টিকের স্কেলটা দুহাতে দুমড়ে মুচড়ে ভাঙলো। রাগ যেন তরতর করে বাড়ছে। সেই সাথে পা দিয়ে মাটিতে জোরে জোরে লাথি মারে, তবুও ভেতরটা জ্বলে উঠছে। নিয়ন্ত্রণ করতে পারছে না। সে দিক বিদিক শূন্য হয়ে যায়। পরিপাটি মাথার চুলগুলো টেনে ধরে ফোঁসফোঁস করলো, সাফওয়ান আসেনি? কেন আসলো না? মনে এক প্রকার ক্রোধ নিয়ে এগিয়ে যায় গাড়ির দিকে। দাঁতে দাঁত শক্ত করে ডোর খুলতে কেউ পেছন থেকে তার বিনুনি টেনে ধরে। রাগ যা ছিল দাউ দাউ করে জ্বলে উঠল। রক্তচক্ষু মেলে পেছনের লোকটার উদ্দেশ্যে অশ্রাব্য ভাষা ঠোঁটের কোণে রেডি করলো। ঘাড় ঘুরিয়ে রাগে রুক্ষ মেজাজে বলল, কে আমার চুল টেনে ধরলি বা? মুখ উপরে তুলে সামনের মানুষকে দেখল সে। কপাল কুঁচকে থমথমে গলায় বলল, কে কে আপনি? সাফওয়ান আশেপাশে একবার নজর বুলিয়ে মুখটা একদম লাবণ্যর মুখের কাছে নিয়ে যায়। মাস্কের ভেতর থেকে নিচু কণ্ঠে বলল, তোর মামাতো ভাই? লাবণ্য কণ্ঠ শুনে চিনে ফেলল। কিন্তু এভাবে কেন এসেছে মানুষটা? গায়ে কালো শার্ট, প্যান্ট, চোখে সানগ্লাস, মুখে মাস্ক। এরকম রূপে আসলে কি কেউ চিনবে? উল্টো ভয় পেয়ে যাবে। সাফওয়ান তার দিকেই তাকিয়ে মুহূর্তে রাগের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মেয়েটির। হাত বাড়িয়ে কলার চেপে দাঁত শক্ত করে চিবিয়ে বলল, তুমি দেরি করলে কেন বলো?
সাফওয়ান কলার ছাড়িয়ে নিল। লাবণ্য আজ থামবার পাত্রী নয়। হাতের ফাইলটা নিয়ে ধুমধাম বাড়ি মারা শুরু করে ছেলেটির বুকে। সাফওয়ান ওসব তোয়াক্কা না করে চোরা নজরে আশেপাশে তাকালো। এরপর শক্তপোক্ত হাতে লাবণ্যর দুবাহু খামচে ধরল। গাড়িতে ছো মেরে বসিয়ে ঝটপট দরজা লাগিয়ে দেয়। লাবণ্য লাফালাফি করছে, হাত পা চোরাচুরি করে সাফওয়ানকে অস্থির করে তুলে। কোনো মতে ঠান্ডা হয়ে বসছে না, এ যেন অস্থির এক কন্যা। শেষে উপায় না পেয়ে সাফওয়ান রাগি চোখে তাকায়। দুহাতে মেয়েটার চিকন কোমর খাবলে ধরে নিজের কোলে নিয়ে আসলো। পেছন থেকে পেট শক্ত করে জড়িয়ে ধরে বলল, কন্ট্রোল কন্ট্রোল, উত্তেজিত হচ্ছিস কেন? সাফওয়ানের কথা তার কর্ণদয়ে পৌঁছালো কিনা সন্দেহ। সে শক্ত স্পর্শে নুয়ে পড়ল। হাতের ফাইলটা ধপ করে কখন যে নিচে পড়েছে তার খেয়াল নেই। লজ্জায় বুক ধরফর করছে। এমন লাগছে কেন? সে দম বন্ধ করে শক্ত হয়ে বসে রইল। সাফওয়ান স্বস্তির নিঃশ্বাস নেয়। যাক, বাঘিনী একটু গর্জন থামিয়েছে, এই ঢের। সে পেছন থেকে লাবণ্যর মাথায় থুতনি ঠেকিয়ে নম্র কণ্ঠে বলল, এই তো রাগ, অল্পতেই হাঁপিয়ে গেলি। লাবণ্য ঘন ঘন শ্বাস নিচ্ছে, কেমন দম বন্ধ বন্ধ লাগছে। সে ঘাড় ঘুরিয়ে শক্ত গলায় বলল। মেয়েটির অস্থিরতা বুঝলো সাফওয়ান। আরো অস্থির করে তোলার জন্য উন্মুক্ত ঘাড়ে নাক ঘষল। ক্ষুদ্র একটা কালো চিহ্নে ঠোঁট চেপে ধরে বলল, এই তিলটা ভীষণ আকর্ষণীয়। মেয়েটির ঘাড়ের কালো কুচকুচে তিল সেই দিনই খেয়াল করে। গিটার বাজানোর সময় বারবার চোখ অজান্তেই সেখানে চলে গেছে। মেয়েটি ওর ব্যবহারে আরও নুইয়ে পড়ল। কম্পিত হাতে তার পেটে রাখা ছেলেটির হাত খামচে ধরল। মুচড়ামুচড়ি করে বলল, এসব করার জন্য এসেছো? বেরিয়ে যাও বলছি। তুই তো এসবই স্বপ্ন দেখিস। সাফওয়ান ভাই। লাবণ্য ডার্লিং। সাফওয়ান হাসল। হাতের বাঁধন ঢিলে করতে লাবণ্য এক লাফে সিটে বসলো। সাফওয়ানের দেহে অনবরত কিলঘুষি মেরে চিল্লিয়ে বলল, অসভ্য অসভ্য। সাফওয়ান ফিক করে হেসে হাত উঠিয়ে লাবণ্যকে থামানোর চেষ্টা করলো। মেয়েটির হাত খুব কষ্টে নিজের হাতে গুজে রাগান্বিত গলায় বলল, থেমে যা, নয়তো বুঝে নিব তুই আমায় কিস করতে চাইছিস। কথাটি মেয়েটির ছোট দেহে তৎক্ষণাৎ ঝঙ্কার তুলে। মুহূর্তের মাঝে লজ্জায় মূর্ছা যে মাথা নত করলো। সাফওয়ান ঠোঁট কামড়ে হেসে ছেড়ে দেয়। লাবণ্য শরমে ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। ছেলেটি সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে ভাবলো, যাক, কথা কাজে দিয়েছে। অরুণচণ্ডী আহ্লাদি রাগী মেয়েটাকে চট করে কন্ট্রোলে রাখা যায়। দারুণ তো। যদি সত্যি সত্যি কিস করে তাহলে কি হবে মেয়েটার? এখনই যে লজ্জা, তখন তো সামনেই আসবে না। সাফওয়ান ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছে, সে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে বাসায়। লাবণ্য পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। মাঝে মধ্যে মাঝ রাস্তায় এসে লাবণ্য উচ্চস্বরে বলল, এখানেই থামাও প্লিজ। তৎক্ষণাৎ ব্রেক কষে সাফওয়ান। লাবণ্য ডোর খুলে বেরিয়ে বলল, নামো, পাশে কফি হাউস, ফুচকা পাওয়া যায়। যাব না, এমনিতেই অনেকক্ষণ আজ বাইরে আমি, দ্রুত গাড়িতে ওঠ। মেয়েটি নাছরবান্দা সাফওয়ানের হাত টেনে বলল, প্লিজ 5 মিনিট। তুই কি উঠবি? লাবণ্য গাল ফুলায়। কফি হাউসের ভেতরে যেতে যেতে বলল, চলে যাও, আমিও আজ বাসায় ফিরবো না। অতিরিক্ত হচ্ছে কিন্তু। হনহনিয়ে ভেতরে চলে গেল মেয়েটি। ফোঁস করে নিঃশ্বাস ফেলল সাফওয়ান। এই মেয়ের সাথে তার কোনো কিছুতেই মিলে না। দুজন মনে হয় দুই মেরুর মানুষ। স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি সাইডে পার্ক করলো। অতঃপর মাস্ক ঠিকঠাক করে কফি হাউসের ভেতরে প্রবেশ করে। ভেতরে পৌঁছে দেখলো লাবণ্য কফি খাচ্ছে। তাকে দেখে খিলখিল করে হাসলো। আমি জানতাম তুমি আসবে। কথা বলেই বেশ আয়েশ করে কফিতে চুমুক দেয়। সাফওয়ান ওর পাশে বসে চিবিয়ে চিবিয়ে বলল, দ্রুত কর, আমার জন্য এখানে বসে থাকা রিস্ক। লাবণ্য মাথা ঝাঁকিয়ে ফুচকা দিতে বলল। প্লেট থেকে একটা ফুচকা নিয়ে সাফওয়ানের মুখে ধরে। তৎক্ষণাৎ ছেলেটার মনে পড়ল অতীতের সেই দৃশ্য। এক বিকেলে সিরাতের জোরাজোরিতে ফুচকা খেয়েছিল সে। তারপর এত ঝাল সহ্য করতে না পেরে চোখ মুখ লাল হয়ে যায়। সিরাত খিলখিল করে হাসে, কি অপরূপ সেই হাসি। কি হলো, হাঁ করো। সম্বিত ফিরে পেল লাবণ্যর কথায়। চোখ বন্ধ করে বলল, তুই খা। ঢং বাদ দাও। সাফওয়ান একবার আশেপাশে তাকিয়ে মাস্ক খুলল। লাবণ্যর হাত থেকে ফুচকা মুখে নিয়ে চিবাতে থাকে। ইস, সেই ঝাল! এই নারী জাতি কি ঝাল ছাড়া কিছু চোখে দেখে না? মনটাও তাদের ঝালে ভরা। মুহূর্তেই তার চোখ মুখ লাল হয়ে ওঠে, চোখে পানি টলমল করলো। লাবণ্য নিজে আয়েশ করে খেয়ে আরেকটা ছেলেটাই মুখের কাছে ধরতেই ভয় পেয়ে যায়। ব্যস্ত পায়ে উঠে সাফওয়ানের গালে হাত রেখে বলল, আয় হায়, কি হলো, এমন করছো কেন? ছেলেটা ফোঁস করে নিঃশ্বাস ফেলল। একটু বেশি ঝাল ছিল, আমার ঝাল সহ্য হয় না। লাবণ্যর চোখ দুটিও টলমল হয়। ছেলেটার মুখে পরপর ফু দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, তুমি আমাকে আগে বলনি কেন? তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আমি ফুচকাই খাবো না, চলো।
সাফওয়ান পাশ থেকে পানি খেয়ে ঠোঁট এলিয়ে হেসে বলল, তুই কাঁদছিস কেন? তোমার ঝাল লেগেছে, তোমার কষ্ট হচ্ছে, আমি কাঁদবো না। সাফওয়ানের কেন জানি মায়া হলো। গাঢ় নয়নে তাকিয়ে লাবণ্যর গাল দুটি টিপে দেয়। লাবণ্য উঠে সাফওয়ানের হাত জড়িয়ে ধরে নিয়ে গেল বাইরে। গাড়িতে ওঠার সময় দূর থেকে এক কবির তীক্ষ্ণ চোখে তাদের দিকে তাকায়। রহস্যময় হেসে ঝটপট কাউকে কল করলো। প্রমুখ বেড ছেড়ে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ সিরাত প্রশ্ন করলো, কোথায় আছেন? প্রমুখ উত্তর দিল না। দ্রুত রায়হানকে ডাকলো। সিরাতের দিকে শার্ট ছুঁড়ে মেরে প্রমুখ রুক্ষ মেজাজে বলল, শার্ট পরিয়ে দাও। কোথায় আছেন বলছেন না কেন? প্রমুখ অগ্নি চোখে তাকায়। তা দেখে সিরাত ভয় পেল, আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। ধীরে ধীরে প্রমুখের গায়ে পরিয়ে দিয়ে বোতাম লাগিয়ে দেয়। রায়হান ততক্ষণে চলে এসেছে। প্রমুখ হাতে ফোন নিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, জরুরি কাজে যাচ্ছি, তুমি রায়হানের সাথে বাসায় যাও। ডক্টর ছুটি দেয়নি? আপনি অসুস্থ দেহে কোথায় আছেন? সব রায়হান ব্যবস্থা করবে। কথার শেষেই দুইটা গার্ড নিয়ে নিয়ে বেরিয়ে পড়ে। সাফওয়ানের গাড়ির পেছনে কখন যে দুটি গাড়ি ফলো করছে সে খেয়ালই করেনি। সে মনোযোগে ড্রাইভ করছে আর পাশের মেয়েটির বকবকানি শুনছে। হঠাৎ সামনে একটা বাচ্চা মেয়েকে ফুল বিক্রি করতে দেখে লাবণ্য উচ্চস্বরে বলল, আমাকে ফুল কিনে দাও প্লিজ। সাফওয়ান ঘাড় ঘুরিয়ে রাগী কণ্ঠে বলল, আজ নয়, এমনিতেই অনেক লেট। লাবণ্য দাঁতে দাঁত চাপে ছেলেটি বুঝতে পেরে বলল, তাহলে শার্ট পাবি না, সাথে স্পেশাল একটা জিনিসও ছিল। লাবণ্যর তৎক্ষণাৎ মনে পড়ল। মুচকি এসে সাফওয়ানের কাঁধে মাথা রেখে পড়ল, ওসব এমনিতেও আমার হক, তবে ফুল দিলে খুশি হতাম। সাফওয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলে। পার্ক থেকে একটু দূরে গাড়ি ব্রেক করে বলল, চুপচাপ বস, আমি নিয়ে আসছি। লাবণ্য খুশিতে গদগদ হয়ে বসে থাকে। সাফওয়ান মাস্ক পরে ধীর পায়ে নামলো। হনহনিয়ে মেয়েটার কাছ থেকে সবগুলো ফুল এনে রাস্তা পার হওয়ার জন্য পা বাড়াতেই সেখানে তিনটে গাড়ি তাকে ঘিরে ধরে। অজানা ভয়ে সাফওয়ানের মুখ চুপসে যায়। চোখ বড় বড় করে সামনে তাকাতেই লক্ষ্য করল প্রমুখ সহ আরও 10-11 জন নেমে আসছে। হাতের ফুলগুলো পড়ে গেল ধপ করে। কিছুটা দূর থেকে হঠাৎ সামনে এত মানুষ দেখে লাবণ্য গাড়ি থেকে নামলো। কৌতূহল চোখে সামনে এগুতে কপাল কুঁচকে যায়। প্রমুখকে এক লাফে গাড়ি থেকে নেমে সাফওয়ানের কলার চেপে ধরে। আরেক হাতে চোখের সানগ্লাস আর মাস্ক খুলে ফেলল। রণমূর্তি ধারণ করে হিসিয়ে বলল, শৌলের বাচ্চার কত পালি বাজবে? সাফওয়ানের চোখ খুঁজে চলছে লাবণ্যকে। মেয়েটা কি গাড়ি থেকে নামলো? এখানে আসলে যে তার সাথে মেয়েটাও বিপদে পড়বে। মনে মনে খুব করে চাইল লাবণ্য না আসুক। ততক্ষণে সাফওয়ানের আশেপাশে প্রমুখের দলবল জড়ো হয়ে গেছে। প্রমুখ উত্তর না পেয়ে সাফওয়ানের নাক বরাবর ঘুষি মারল। মুহূর্তেই রক্ত বেরোয় নাক থেকে। চোখ খিচে দুহাতে প্রমুখের গলা চেপে ধরে সে। প্রমুখের রাগ শেষ সীমা ছাড়িয়ে যায়। ফের শক্ত হাতে সাফওয়ানের চোয়ালে ঘুষি দেয়। সেই মুহূর্তে লাবণ্য তাদের ভেতরে ঢুকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে। সাফওয়ানকে এভাবে মারতে দেখে দৌড়ে যায়। তার বুকে ঝাঁপিয়ে পড়ে চিৎকার করে বলল, ওকে মারছেন কেন? ছাড়ুন বলছি, উনি কিছু করেননি। লাবণ্য কান্না করে সাফওয়ানের গলা জড়িয়ে ধরল। প্রমুখের ছেলেরা বিরক্ত হয়ে লাবণ্যকে ছাড়াতে যায়। প্রমুখ কপাল কুঁচকে বলল, এই পুচকে আবার কে? কবির? কবির স্পষ্ট করে বলল, প্রেমিকা। একটু আগে দুজনে খুব মাস্তি করে কফি হাউস থেকে বের হলো। প্রমুখ হাসে বিশ্রীভাবে। লাবণ্যকে আপাদমস্তক তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, বাহ, সিরাতকে না পেয়ে তুই বাচ্চা একটা মেয়েকে বশ করলি। ফুসলি ডেটিংও যাচ্ছিস, ভেরি নাইস। বুদ্ধি হয়েছে তাহলে। নয়তো আমরা যুবক হয়ে কেউ স্কুল পড়া বাচ্চা মেয়ের সাথে ডেটিংয়ে যায়। সঠিক জায়গায় টোপ খেলেছিস। সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে যায়। রাগে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তেড়ে যেতে চায়, কিন্তু ব্যর্থ। তাকে দুপাশ থেকে দুজন লোক ধরে আছে। কবির ছাড়াতে গেল লাবণ্যকে। উপায় না পেয়ে পেছন থেকে চুলের বেনুনি টেনে ছাড়াতেই গর্জে ওঠে সাফওয়ান, কুত্তার বাচ্চা, লাবণ্যকে ছাড়, কে স্পর্শ করলে জ্যান্ত পুঁতে ফেলবো কুত্তার বাচ্চা। কবির উচ্চস্বরে হাসলো। লাবণ্য ব্যথায় চোখ খিচে নিল, এক কদমও পেছায় না। সাফওয়ানকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদছে আর ছেলেটিকে ছাড়ানোর জন্য প্রমুখকে আকুতি মিনতি করে যাচ্ছে তার সামনেই। তার প্রিয় মানুষকে কেউ আঘাত করছে, এটা সহ্য হচ্ছে না। প্রমুখ মজা পেল ওর কথায়। খেপে গিয়ে সাফওয়ানের চোয়াল চেপে ধরে বলল, খুব কষ্ট হচ্ছে বুঝি? তাহলে ইমাজিন কর আমার কেমন লেগেছে যখন তুই সিরাতকে কিডন্যাপ করে
বাজেভাবে স্পর্শ করছিলি। আমার তখন কেমন লেগেছিল জানিস? তোর মাংস কুত্তাকে খাওয়াতে ইচ্ছা করছিল। সাফওয়ান ফুঁসে উঠে হাত পা ছুটাছুটি করে মারতে যায় প্রমুখকে। এবার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেয়ে গমগমে গলায় প্রমুখ বলে, শুয়োরের বাচ্চারা গাড়িতে তুল। মৃত্যুর দোয়া কেমন হয় নিজ চোখে দেখাবো। কুত্তার বাচ্চা কামচাল কি করে নাই? এতদিন চিপাই লুকে দিনের পর দিন আমার সময় নষ্ট করেছে। কথা শেষে প্রমুখ টেনে হিঁচড়ে তাকে গাড়িতে তুলে। সাফওয়ান চিৎকার করে বলল, বাসায় যা লাবণ্য, এখান থেকে যা, ওরা কেউ ভালো না। লাবণ্য কেঁদে চিৎকার করে গাড়ির কাছে যায়। তবুও আশেপাশে থেকে কেউ সাহায্য করতে আসছে না। ভয়ে চুপচাপ পরিস্থিতি দেখছে। লাবণ্য তবুও হার মানে না। দৌড়ে গাড়িতে উঠতেই আহাত পেছন থেকে চুল খামচে ধরল। ব্যথায় লাবণ্য মুখে শব্দ তুলে। ততক্ষণে একটা গাড়িতে সাফওয়ানকে নিয়ে কবির চলে গেছে। লাবণ্য তৎক্ষণাৎই কষ্ট সহ্য করতে না পেরে মাঝ রাস্তায় লুটিয়ে পড়ল। হাত পা ছেড়ে ছুঁড়ে ডুকরে কেঁদে উঠে বুকের কষ্টগুলো দলা পাকিয়ে কেঁদে আহাজারি করতে থাকে। হঠাৎ কিছু মনে হতেই উঠে প্রমুখের গাড়ির কাছে গিয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। পা জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সাফওয়ানকে ছেড়ে দিন, ওকে কিছু করবেন না, আমি মরে যাব, প্লিজ কথা রাখুন। বিরক্ত হলো প্রমুখ। পা ছাড়িয়ে নেওয়ার জন্য তাড়াহুড়ো করে, কিন্তু লাবণ্য ছাড়ে না। এবার অসহ্য হয়ে আহাত লাবণ্যর বাহু শক্ত করে ধরে দূরে আনে। মনের তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে লাবণ্য। মাথার চুলগুলো সর্বোচ্চ শক্তি দিয়ে টেনে ধরে কেঁদে ওঠে। গায়ের পরিপাটি ড্রেস মুহূর্তে রাস্তায় ধুলোয় নোংরা হয়ে যায়। মুখের অবস্থা বিমর্ষ। তৎক্ষণাৎই গা খিচুনি দিয়ে চোখ উল্টে জ্ঞান হারায়। গায়ের সমস্ত বল ছেড়ে মুখ থুবড়ে পড়ে রইল রাস্তায়। প্রমুখ সবাইকে চলে যেতে বলল। কিছুক্ষণ পর সেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেওয়ার সময় একবার পেছনে ঘুরল। মেয়েটির শুকনো কান্না মুখখানা নিথর হয়ে পড়ে থাকতে দেখে মন আজ খচখচ করল। তবুও মুখ ফিরিয়ে গাড়ি স্টার্ট দেয়, কিন্তু মনের অস্থিরতা কমে না। হঠাৎ অশান্তি লাগছে। সে তৎক্ষণাৎ এই গাড়ি থামায়। ডোর খুলে পেছনে এসেই পড়ে থাকা মেয়েটির কাছে দৌড়ে যায়। পালস চেক করে স্বস্তির নিঃশ্বাস নিল। ফোর্স করে শ্বাস ফেলে মনে হলো এই অবস্থায় ছোট মেয়েটাকে এই রাস্তায় রেখে যাওয়া ঠিক হবে না। মেয়েটার তো কোনো দোষ নেই, হয়তো সে পরিস্থিতির শিকার। এখানকার টিনেজের বাচ্চাগুলোই আগ বাড়িয়ে বিপদে পড়ে, ভয়াবহভাবে বাজে ছেলেদের মায়ায় ফেসে যায়। দুটো মিষ্টি কথা বললেই বখাটে লম্পট ছেলেদের প্রেমে পড়ে। পরবর্তীতে তা আরও বাজে অবস্থা হয়। কম বয়সে বেশি আবেগী হয়। কোমল লাবণ্য প্রিয় মানুষটিকে যেতে দেখে সহ্য করতে পারেনি। প্রমুখ ঝট করে পাজা কোলে তুলে নেয়। এখানে ফেলে রাখার থেকে বাবা মাকে খবর দিয়ে তাদের হাতে তুলে দিবে। এটাও বলবে আর কখনো যেন একা না ছাড়ে, বাচ্চার খেয়াল রাখে। প্রমুখ গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল তাকে। সামনের সিটে বসে ড্রাইভিং শুরু করলো। মেঘলা আকাশ। প্রমুখ গেটে এসে গার্ডদের হাঁক ছাড়ে। গ্যারেজে গাড়ি রেখে পুনরায় লাবণ্যকে কোলে তুলে নিল। তার পিঠের ক্ষতটায় রক্ত বের হচ্ছে, হয়তো সে দ্রুত বাসায় নিয়ে সোফায় শুইয়ে দেয়। সিরাত রুমে টিভি দেখছিল। প্রমুখের চেঁচামেচি শুনে দৌড়ে নিচে নামে, কিন্তু সোফায় ইউনিফর্ম পরা মেয়েটিকে দেখে বলল, মেয়েটিকে? প্রমুখ জবাব দিল না। তার বিরক্ত লাগছে। গায়ের টাইট শার্ট খুলে ছুঁড়ে মারল দূরে। ততক্ষণে জুলেখাও সেখানে উপস্থিত। সিরাত মেয়েটির পাশে বসে দেখল ধুলো ময়লা মাখা সারা দেহ, চোখের অবস্থা করুণ, মাথার যত্নে করা বিনুনি দুটো ঢিলে হয়ে গেছে। সে মুখ ভার করে বলল, উত্তর দিচ্ছে না কেন? মেয়েটির এমন বাজে অবস্থা হলো কিভাবে? আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেনি তো? শিট। প্রমুখ মারি শক্ত করে বলে, মেয়েটাকে জানো? তোমার নাগরের গার্লফ্রেন্ড। কপাল কুঁচকে গেল সিরাতের। ভোতা মুখে বলল, কি? প্রমুখ বিরক্ত হয়ে গ্লাসে পানি আনে মেয়েটার মুখে ছিটিয়ে দিতে দিতে বলল, বুঝো না কার কথা বলছি? বিয়ে রেখে যার সাথে পার্কে ঘুরতে, ফুচকা খেতে। তৎক্ষণাৎ মনে পড়ল সাফওয়ানের কথা বলছে এই লোক। রেগে গেল সে। এগিয়ে প্রমুখের গলা টিপে ধরে বলল, এভাবে চিবিয়ে চিবিয়ে বলছেন কেন? তেরা জবাব না দিয়ে সোজা সাপটা বলা যেত না? আমাকে খোঁচা মেরে কথা বলছেন, মনে হচ্ছে আপনি খুব শুদ্ধ পুরুষ। প্রমুখ অগ্নিচোখে তাকাতে সিরাত চুপসে গেল। গলা ছেড়ে দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, সরি, রাগ উঠে গেছিল, আপনি তো রাগিয়ে দিলেন। প্রমুখ জুলেখাকে আদেশ করলো মেয়েটির মুখ পরিষ্কার করার জন্য। সিরাতও চোরা চোখে আপাদমস্তক দেখলো। বয়স কতই বা হবে, নেহায়াতি বাচ্চা মেয়ে। শেষে কিনা ওই শয়তানরা বাচ্চা মেয়ের প্রেমে পড়ল। অবশ্য ওর থেকে আর কি বা আশা করা যায়। মনে মনে বলল, তোর ভালোবাসার এই নমুনা? দুদিনেই আমাকে ভুলে শিশুর প্রেমে পড়লি? যেই দেখলি প্রাপ্তবয়স্ক মেয়েরা তোকে পাত্তা দেয় না, অমনি তুই শিশুকে হাতিয়ে নিলি। কারণ যেভাবে নাচাবি সেভাবেই নাচবে।
নিজের ভাবনায় সে নিজেই বিরক্ত হলো। মাথায় এলো অনেক প্রশ্ন। প্রমুখের দিকে তাকিয়ে বলল, কিন্তু এই মেয়েটাকে কোথায় পেলেন? প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে সব ঘটনা সংক্ষেপে বলে। তা শুনে সিরাতের খারাপ লাগলো। মেয়েটা না জানি কত কষ্ট পেয়েছে। ওই শয়তানের জন্য তো মেয়েটার কোনো দোষ নেই। তাই সে লাবণ্যর মুখে হাত বুলিয়ে বলল, কি মিষ্টি মায়াবী মুখশ্রী, অথচ ভাগ্যের পরিহাসে ওই কুত্তার প্রেমে পড়লো। এখন কি হবে? মেয়েটা আবেগে ভুলভাল কিছু করে ফেলবে না তো? প্রমুখ জুলেখাকে বলল। স্টুডেন্ট আইডিটা আমায় দে। লাবণ্যর গলায় স্টুডেন্ট আইডি ছিল। সে আলগোছে খুলে প্রমুখের হাতে দেয়। সেদিকে নজর দিয়ে বলল, মেয়ের নাম লাবণ্য চৌধুরী। কথা শেষেই সিরাতের দিকে সূক্ষ্ম নয়নে তাকিয়ে জিজ্ঞাসা করে, চিনো লাবণ্য চৌধুরীকে? সিরাত রুক্ষ মেজাজে বলল, আমার কি জানার কথা? আশ্চর্য। সিরাত তাড়াহুড়ো করলো রুমে নিয়ে যাওয়ার জন্য। এখানে কতক্ষণ শুয়ে রাখবে? তাছাড়া জ্ঞান না ফিরলে পরিচয় খুঁজে পাবে কিভাবে? ততক্ষণ তো এ বাসায় রাখতে হবে। প্রমুখ সেই ভেবে তাকে রুমে নিয়ে যায়। সাফওয়ানের চোখ কালো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দিল আহাদ। তারপর গাড়ি করে নিয়ে যায় সেই জঙ্গলের ভেতর স্পেশালভাবে তৈরি করা কুটিরে। ধীরে ধীরে সুড়ঙ্গ দিয়ে নেমে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছালো। সাফওয়ানের মুখ থমথমে, মুখে কোনো টু শব্দও করছে না, হাত দুটিও বাঁধা। আহাদ এক ধাক্কায় মেঝেতে ফেলিয়ে বলল, ওর পা দুটিও বাদ। রায়হান মোটা শক্ত দড়ি দিয়ে কষে বাঁধল তার পা। সাফওয়ানের কোনো পালানোর তাড়া নেই। তবুও লাবণ্যর জন্য চিন্তা হচ্ছে, তাই জিজ্ঞাসা করলো, লাবণ্যকে তোরা ফেলে এসেছিস? হ, তোর মাল দিয়া করি কর্ম, টাঙ্কি মারমো। সাফওয়ানের চোয়াল শক্ত হয়ে যায় আহাদের কথায়। রেগে চেঁচিয়ে উঠে বলল, একবার খালি বাঁধন খুল, সব কয়টা লাশ ফেলাবো। রায়হান উচ্চস্বরে হাসল। সাফওয়ানের পেটে ঘুষি দিতে দিতে বলল, এতই তেজ? তবে পালাইয়া দেখা, এমন জায়গায় আনছি তুই কল্পনা করতে পারবি না। জানার বাচ্চা, চোখ খোল। রায়হান জোরে লাথি মেরে আহাদকে বলল, স্যার পৌঁছানোর আগে ওরে কয়েকটা স্পেশাল ডোজ দেয়। খানকে পোলা খুব জ্বালাইতেছে, এবার ওরে একটু জ্বালা। লাবণ্যর জ্ঞান কিছুক্ষণ পরেই ফিরল। তখন রুমে কেউ ছিল না। সে ধীরে ধীরে চোখ খুলে নিজেকে এত বড় আলিশান বিছানায় দেখে চিন্তিত হলো। মাথা চেপে মনে করতে থাকলো সকল ঘটনা। তৎক্ষণাৎ সাফওয়ানকে গাড়িতে তোলার দৃশ্য চোখে ভাসতেই ডুকরে কেঁদে ওঠে। চোখের পানি ছলছল করছে তার। বিছানা থেকে নেমে পা বাড়ায় নিচে। মুহূর্তেই সিরাত তার সামনে পড়ে নরম স্বরে বলল, জ্ঞান ফিরেছে? তাহলে ফ্রেশ হয়ে নাও। লাবণ্য কপাল কুঁচকে তাকালো তার দিকে। সিঁড়ির নিচ মাথায় পা রেখে ভয়ার্ত কণ্ঠে বলল, কে কে আপনি? আমাকে এখানে এনেছে কে? প্রমুখ চৌধুরীকে চেনো? লাবণ্য ভ্রু কিঞ্চিত করে বলল, না, আমাকে বাসায় দিয়ে আসুন প্লিজ। সিরাত তার নিকট এসে দাঁড়ায়। মুহূর্তে লাবণ্য তাকে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমার বাবাকে খবর পাঠান, এক্ষুনি আমাকে বাসায় যেতে হবে। সিরাত মনে মনে কিছু ভেবে লাবণ্যকে বলল, আচ্ছা, সব হবে, আগে চলো ফ্রেশ হবে। লাবণ্য দ্রুত সিরাতের কথা মতো ফ্রেশ হয়ে নিল। তাকে নিজের একটা থ্রি পিস দিয়ে বলল, এটা পড়ো। লাবণ্য বাধ্য মেয়ের মতো কাপড় পরে আসে। সিরাতকে কিছু বলার জন্য ঠোঁট ফাঁকা করতেই চোখ যায় দেয়ালে। প্রমুখের ছবির দিকে তাকিয়ে চোখ বড় বড় হলো। তার মানে ওই লোকগুলো এখানে এনেছে। তৎক্ষণাৎ ভয়ে শিউরে উঠে কম্পিত গলায় বলল, উনি উনি তো সাফওয়ান ভাইকে ধরে নিয়ে গেছে। সিরাতের উত্তরের আগে প্রমুখ সেখানে এলো। তাকে দেখে লাবণ্য থরথর করে কেঁপে সিরাতের পেছনে লুকায়। প্রমুখ তীক্ষ্ণ চোখে তাকিয়ে বিছানায় আয়েশি ভঙ্গিতে বসলো। ভনিতা ছাড়াই বলল, মিস লাবণ্য চৌধুরী, আপনার ঠিকানা বলুন দ্রুত, বাসায় পৌঁছে দেই। নিশ্চয়ই তারা চিন্তিত। লাবণ্য কাচুমাচু হয়ে সিরাতের পেছনে লুকিয়ে থাকে। প্রমুখ ফের একই কথা বলল। লাবণ্য কাঁদতে কাঁদতে প্রমুখের সামনে দাঁড়িয়ে পায়ে লুটিয়ে পড়ে। পা জড়িয়ে ধরে বলল, আগে সাফওয়ান ভাইকে ছেড়ে দিন, ওকে কিছু করবেন না, ওর কিছু করেননি। প্রমুখ বিরক্ত হয়ে ঠেলে সরিয়ে দেয়। হিসিয়ে বলল, ঠিকানা বলবে নাকি রাস্তায় ফেলে দিয়ে আসবো? লাবণ্য উচ্চস্বরে কেঁদে ফ্লোরে বসে পড়ল। চোখ মুখ মুছে প্রমুখের দিকে অগ্নি চোখে তাকিয়ে শক্ত গলায় বলল, আমার বাবা রাকিব চৌধুরী, এসআই গ্রুপের মালিক। লাবণ্যর কথা কর্ণদয়ে পৌঁছাতেই বিস্ফোরণ দৃষ্টিতে তাকায় তার দিকে। মেয়েটির মুখখানা গভীর নয়নে দেখে অবাক কণ্ঠে বলল, তুমি রাইমার বোন, রাকিব মামার মেয়ে? লিনা দুপুরে খাওয়া দাওয়া করতে পারেনি। মেয়ের চিন্তায় সে অস্থির। সাফওয়ানও কল রিসিভ করছে না। তাহলে কি কোনো দুর্ঘটনা ঘটলো? তৎক্ষণাৎ মনে ভয় জেঁকে ধরল। রাকিব চৌধুরীকে কল করে হন্তদন্ত হয়ে বলল, কোথায় তুমি? মেয়ে এখনো বাড়ি পৌঁছায়নি, কোনো খারাপ কিছু হলো না তো? রাকিব চৌধুরী গাড়ি ড্রাইভ করার মাঝে ছোট করে উত্তর দিল, অজ্ঞান হয়ে পড়েছিল রাস্তায়, আমি নিতে যাচ্ছি। মেয়ের রূপ অবস্থা শুনে লিনা উত্তেজিত কণ্ঠে বলল, কোথায় কোথায় যাচ্ছ তুমি? রাকিব চৌধুরী উত্তর দিল না, শুধু বলল,
বাসায় ফিরে সব বলছি। আমার সাফওয়ান ঠিক আছে? জানি না। ছোট বাক্য বলেই কল কেটে দিল। লিনা চিন্তিত হয়, মনটা কেমন সকাল থেকেই কু গাইছে, মনে হচ্ছে খারাপ কিছু হয়েছে। এই এসি থাকার মাঝেও সে তত্তর করে ঘামলো। তৎক্ষণাৎ কারো নম্বরে কল করে ভয় মিশ্রিত কণ্ঠে বলল, ভাই সাফওয়ান বাসায়? ভদ্রলোক কাজ করছিল। বোনের কণ্ঠ শুনে কপাল কুঁচকে বলল, কেন, কিছু হয়েছে? ভাই এখনো ওরা বাসায় ফেরেনি। সেই দুপুরে এক্সাম শেষ হয়েছে। আমি এখন কি করি? তোমার বোন জামাই বলল লাবণ্যকে নিতে যাচ্ছে, কিন্তু সাফওয়ানের খবর জানে না। ও তো মিথ্যে বলে না কখনো। প্রমুখের লোক ধরে নিয়ে এইনি তো? ওপাশ থেকে চিন্তিত হয়ে উত্তর দিল, আচ্ছা, লোক পাঠাচ্ছি। চারিপাশে অন্ধকার ঘনিয়ে আসছে, সন্ধ্যা হবে হবে ভাব। লাবণ্যর মুখ থেকে পরিচয় শোনার পর থেকে প্রমুখ চুপ হয়ে গেছে, একটাও টু শব্দ করেনি। কেন জানি মুখের ভাষা হারিয়ে ফেলেছে সে। রাকিব চৌধুরীকে কল করার পর থেকেই একা একাই বারান্দায় বসে আছে। জীবনের মোড় তালগোল পাকিয়ে গেছে মনে হয়। পরপর 4টা সিগারেট একটানে শেষ করলো। 5 নম্বর সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে ধরে মুখটা থমথমে করে চোখ বন্ধ করলো। লাবণ্য শুনেছে তার বাবাকে জানানো হয়েছে। সে আশা নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বিছানার এক কোণে বসে আছে। সিরাত আর জুলেখা রান্নাঘরে যায়। হালকা লাঞ্চ রেডি করে রুমে আসলো। নিস্তব্ধতা থাকায় বুক চিরে দীর্ঘশ্বাস আসে। সে ধীর পায়ে বারান্দায় যায়। প্রমুখের পাশে বসে বাম হাত থেকে সিগারেট ছিনিয়ে নিয়ে বলল, কি এত চিন্তা করছেন? কই মামাতো বোনের সাথে গল্প করবেন তা না, বসে বসে ছাই পাশ খাচ্ছে। চিন্তা করলেই সমস্যার সমাধান হবে। প্রমুখ শক্ত চোখে তাকিয়ে সিগারেট নিজের হাতে নেয়। সিরাত ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যিস মেয়েটা সাফওয়ানের সাথে বাজেভাবে ফাঁসেনি, তখন কি হতো? প্রমুখ তপ্ত শ্বাস ফেলল। ওরা তখনও জানে না লাবণ্য আর সাফওয়ান ভাই বোন। তবে প্রমুখের মনে অনেক প্রশ্ন। সিরাত আলগোছে প্রমুখের গালে হাত রাখলো, আহ্লাদ করে বলল, কথা বলুন প্লিজ। তৎক্ষণাৎ প্রমুখের ফোন বেজে ওঠে তিক্ত রিংটোনে। সে অলস ভঙ্গিতে ফোন হাতে নেয়। রায়হানের নামটা জলজল করছে, কানে তুলেই শুনতে পায়। স্যার, ওই নম্বরগুলো কার জানতে পেরেছি। কার? আমার জানাশোনা কেউ? মানে প্রমুখ কপাল কুঁচকে ধমকে ওঠে। বনিতা সারাই বলবি নাকি থাপড়িয়ে কান গরম করব? একটা শাইন খন্দকারের। আরেকটা? রায়হান হালকা ঢোক গিলে বলল। লীনা খন্দকারের। উত্তেজনায় প্রমুখ সোফা থেকে উঠে দাঁড়ায়। অবাক চাহনিতে বারান্দার গ্রিলে হাত রাখলো। উত্তেজিত গলায় বলল, নীলা? কোন নীলা? রাকিব চৌধুরীর বউ? রায়হান অসহায় কণ্ঠে বলল, জি, আপনার মামি। আই এম শিওর তারা একই ফ্যামিলির, কারণ পদবী সেই ইঙ্গিত দিচ্ছে। প্রমুখ ক্রোধে থরথর করে কেঁপে ওঠে। রায়হানকে নম্বর সহ ডিটেলস পাঠাতে বলে। চোখ দুটি হয়ে যায় রক্তলাল। হাতের ফোনটা কান থেকে নামিয়ে শক্ত করে মুঠোয় নিল। রাগে ফোঁস ধ্বনি তুলে ধপ করে বসলো সোফায়, মাথা চেপে ধরলো শক্ত হাতে। সিরাত জিজ্ঞাসা করলো, কি হয়েছে? প্রমুখ উত্তর দিল না। সিরাত ফের জিজ্ঞাসা করার সময় কলিং বেল বেজে উঠল। সে দ্রুত নিচে যায়। চোখে পড়ল পরিপাটি স্মার্ট শক্তপোক্ত দেহের রাকিব চৌধুরী হাজির। সিরাতের সাথে সাক্ষাৎ করে উপরে এলো। রাকিব চৌধুরী বলল, লাবণ্য মা। বাবার ডাকে লাবণ্য ধরফর করে বিছানা থেকে নামলো। দরজায় বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে বুকে ঝাঁপিয়ে পড়ে। দু হাতে শক্ত করে ধরে উচ্চস্বরে কেঁদে ওঠে। রাকিব চৌধুরী হাসলেন, মেয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করে। সিরাত বাবা মেয়ের অপরূপ দৃশ্য দেখে অমায়িক হাসলো। কি সুন্দর এই দৃশ্য! তার বাবাও এতটাই আদর করতেন। রাকিব চৌধুরী ধীরে ধীরে বিছানায় বসিয়ে বলল, মা কাঁদে কেন? বাবা এসেছে না? লাবণ্যর এতক্ষণ চেপে রাখা কান্নাগুলো হড়বড়িয়ে বের হয়। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, সাবানকে এনে দাও বাবা। ওই লোকটাকে বলো সাবানকে ছেড়ে দিতে। উনি জোর করে ধরে নিয়ে গেছে বাবা, ছেড়ে দিতে বলো। ওকে ছাড়া আমি বাঁচবো না। মামাকে এক্ষুনি জানাও। রাকিব চৌধুরী মনোযোগে সব কথা শুনে কপালে ভাঁজ ফেলে বলল, মানে কি বলছো? সত্যি বলছি, বাসায় ফেরার পথে আমাদের অ্যাটাক করেছিল। সাফওয়ান আমাকে আজ নিতে যায়, সেখান থেকে উনি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে বাবা। কান্না করতে করতে সব ঘটনায় লাবণ্য বলল। তা শুনে মুখটা চুপসে গেল। রাকিব চৌধুরীর মলিন কণ্ঠে বলল, আচ্ছা, আমি দেখছি। কিছু না করলে তো প্রমুখ শুধু শুধু ধরবে না। লাবণ্যকে ছেড়ে সিরাতকে জিজ্ঞাসা করলো। সিরাত হাত নিয়ে ইশারায় বুঝায় বারান্দায় আছে। উনি তপ্তশ্বাস ফেলে চলে যায়। সিরাত চুপ করে অবলোকন করছে সমস্ত ঘটনা। প্রমুখ হাতের সিগারেট ঠোঁটে চেপে টান দিল। লাবণ্য যা বলছে সব সত্যি? তৎক্ষণাৎ প্রমুখের ফোনে কিছু ফটো আর ভয়েস আসে। সে চেক করে শক্ত চোখে সামনে তাকায়। প্রমুখ তার কথার পিঠে প্রশ্ন করলো, শাহিন খন্দকার আর মিস নীলা খন্দকারের কি সম্পর্ক?
এহেন কথায় রাকিব চৌধুরীর কপালে ভাঁজ গাঢ় হয়। চটপট উত্তর দিল। আপন ভাই বোন শাহিন ভাইয়ের ছেলেই তো সাফওয়ান। প্রমুখ চোখ চকচক করে, মনে সকল হিসেব মিলাতে ব্যস্ত সে। আবারও বলল, তার মানে লাবণ্য ওর ফুফাতো ভাই? রাকিব চৌধুরী মাথা নাড়িয়ে বলল। হঠাৎ এসব কথা? প্রমুখ দুয়ে দুয়ে চার মিলিয়ে কিছু আন্দাজ করলো, অতঃপর হুঙ্কার ছাড়ল। আগে এসব বলনি কেন? একজন খুনির সাথে দিনের পর দিন সংসার করছো, অথচ বোনের খুনিকে দূরে দূরে খুঁজছো। রাকিব চৌধুরী তার কথায় স্তব্ধ হয়ে যায়, মুখে একরাশ বিস্ময় হানা দেয়। প্রমুখ চেঁচিয়ে উঠে বলল, এক ঘর এক বিছনায় থেকে মনের কথা জানতে পারলে না? কেমন স্বামী তুমি? নাকি তুমি এসব জানতে? সব খুলে বলো মামা। এসব কি বলছিস? মাথা ঠিক আছে? আমি মানছি ছোটবেলায় তোকে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, তাই বলে খুনি? একটু গলা কাঁপলো না? লিনা যথেষ্ট ভালোবাসে আমাদের। প্রমুখ রাগে হাতে সিগারেট নিজের বাহুতে চেপে ধরল, চোখ বন্ধ করে দাঁতে দাঁত চাপে। রাকিব চৌধুরী ভয় পেয়ে যায়, দ্রুত প্রমুখের হাত ধরে বলল, এমন করছিস কেন? আমাকে বল বাবা, খুলে বল, দোহাই লাগে আমার বাবা, নিজেকে আর কষ্ট দিস না। প্রমুখ কম্পিত হাতে নিভে যাওয়া সিগারেট ফেলে দিল। সিরাত দৌড়ে এসে প্রমুখের সেই পোড়া জায়গায় ফু দিতে দিতে বলল, এমন করছেন কেন? কথা শেষেই পানি নিয়ে আসলো। প্রমুখ সিরাতের দিকে কঠিন চোখে তাকিয়ে শক্ত গলায় বলল, এই মুহূর্তে এখান থেকে যাও, দূর হ। সিরাতের চোখে পানি টলমল করছে। রাকিব চৌধুরী বুঝিয়ে পাঠিয়ে দিল। লাবণ্য দূর থেকে দৃশ্য দেখে ভয়ে শিওরে ওঠে। প্রমুখ উঠল, রায়হানের পাঠানো নম্বরের ডিটেলস রাকিব চৌধুরীর হাতে দিয়ে বলল, দুদিন আগে আমাকে মার্ডার করার প্ল্যান করেছিল। মাঝরাতে সেই আমার বাবা মায়ের মতো আমাকেই ট্র্যাকে নিচে পিষিয়ে দিতে চেয়েছিল। প্রমুখ সমস্ত ঘটনা খুলে বলে। রায়হানের পাঠানো কল রেকর্ডও শোনায়। রাকিব চৌধুরী স্তব্ধ হয়ে যায়। প্রমুখ তাইমা খানমের ফোন আর সিসি ক্যামেরার ফুটেজ দেখিয়ে বলল, সাপন আমার শাশুড়িকে হত্যা করেছে, এই জন্য ধরেছি আমি। রাকিব চৌধুরী হৃদয় হাঁসফাঁস করে ওঠে, হালকা ঢোক গিলে বলল, সব বুঝলাম, কিন্তু আপুকে খুন করার কোনো প্রমাণ তো নেই। আমার ভাবতেও কষ্ট হচ্ছে। বের হতে কতক্ষণ? সাপন কিছু অবশ্যই জানে। রাকিব চৌধুরীর ভেতরে এক প্রকার ঝড় বয়ে যাচ্ছে। এত বছর যার সাথে সংসার করলো, ভালোবেসে বিয়ে করলো, সেই অর্ডার দিয়েছিল প্রমুখকে খুন করার। এতটা নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারে? মনে হচ্ছে পলক ফেললে রক্ত ঝরে পড়বে। এই কোন সত্যের মুখোমুখি হলো সে? শুকনো ঢোক গিলে দু হাতে মুখ ঢাকলো। প্রমুখ দাঁড়িয়ে কাটকাট গলায় বলল, আমাকে মারার প্ল্যান করে ধরে খেল। এখন যদি মায়ের খুনের প্রমাণ পাই তাহলে কি বলবো বলো? যতই হোক সে আমার স্ত্রী। বুক ও মোচড় দিয়ে উঠল রাকিবের। তপ্ত শ্বাস ফেলে উঠে দাঁড়ালো, ছোট করে বলল, লাবণ্যকে নিয়ে যাচ্ছি, কাল আবার আসবো। প্রমুখ বুঝলো তার মতো রাকিবেরও ভেতরে তোলপাড় শুরু হয়েছে। সে রাকিবকে হঠাৎ জাপটে জড়িয়ে ধরল, শক্ত করে ধরে ঠোঁট কামড়ে বলল, নর্মাল বিহেভিয়ার করো মামা, মিস লিনাকে বুঝতে দিও না, শুধু তার আচার আচরণ খেয়াল করো। রাকিব চৌধুরীও পিঠ জড়িয়ে ধরল, ঢোক গিলে কান্না চেপে উত্তর দিল, যদি সত্যি হয় আমি তোর পাশে আছি। প্রমুখ ছেড়ে দেয় তাকে। রাকিব চৌধুরী নিজেকে শক্ত রেখে থমথমে মুখে রুমে আসলো। লাবণ্যকে কাছে ডেকে বলল, ওই ছেলেটা কে জানিস? লাবণ্য বামে ডানে মাথা নাড়ায়। রাকিব মেয়ের মাথা বুকে আগলে বলল, প্রিয়ন্তী ফুফির কথা শুনেছিস? লাবণ্য চোখ মুছে বলল, হ্যাঁ, তোমার বোন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাদের লাভ স্টোরিও আমাকে বলেছে। রাকিব চৌধুরী ঠোঁট কামড়ে বলল, এটাই তোর সেই প্রমুখ ভাইয়া, যাকে তোর মা বাসা থেকে বের করে দিয়েছিল। প্রমুখকেও আমি তার মা বাবার কাহিনী বলেছি। প্রিয়ন্তী তার জীবনের সকল ঘটনাই আমাকে বলতো। শুধু আফসোস, ওর অজানা একটা ঘটনার কারণে আমার পুরো জীবনটা ভুলে ভুলে কাটলো। লাবণ্য অত কিছু বুঝলো না, তবে চোখ বড় বড় করে বারান্দার দিকে তাকায়। চোখে অবিশ্বাসের ছায়া নিয়ে বলল, আমার প্রমুখ ভাইয়া? রাকিব চৌধুরী মাথা ঝাঁকিয়ে মেয়ের ড্রেসের ব্যাগ হাতে নেয়। সিঁড়ি বেয়ে যাওয়ার সময় লাবণ্য দৌড়ে বারান্দায় গেল, প্রমুখের হাত ধরে আকুতি করল, সত্যি যদি তুমি আমার ভাই হও তাহলে সাফওয়ানকে ছেড়ে দিও। সেও তো আমার ভাই, তাকে আমি ভালোবাসি। ওর কিছু করো না, আমি মরে যাব। ও ভাইয়া, সাফওয়ানকে ছেড়ে দাও প্লিজ। কথা বলেই কণ্ঠ কাঁপল। প্রমুখ হাত ছাড়িয়ে নিয়ে বলল, ডাইনিংয়ে যাও, খাওয়া দাওয়া করে মামার সাথে ফিরে যাও। রাকিব চৌধুরী থমথমে মুখে বাসায় প্রবেশ করলো। লাবণ্য দৌড়ে গিয়ে তার মাকে সব ঘটনা বলে। তিনি চুপসে যায়, সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। একটু আগে শাহিন খন্দকার জানিয়েছে প্রমুখ বেঁচে আছে আর সাফওয়ানকে ধরেও নিয়ে গেছে। সেই থেকে এক বিন্দুও স্বস্তি পাচ্ছে না।
অবশ্য শাহিন খন্দকার বোনকে আশ্বাস দেয় যেখানে লুকিয়ে থাকুক ছেলেকে খুঁজে বের করবে। লাবণ্য কেঁদে রুমে চলে যায়, দরজা বন্ধ করে শুয়ে পড়ল বিছানায়, বালিশে মুখ গুজে কাঁদতে লাগলো। লিনার ভিতর ভয় জেঁকে ধরেছে, রাকিব চৌধুরী কিছু জানতে পারেনি তো। তিনি রুমে গিয়ে দেখলো ওয়াশরুমে চলে গেছেন তিনি। সেও স্বামীর জন্য কফি বানিয়ে অপেক্ষা করতে থাকে। রাকিব চৌধুরী শাওয়ারের নিচে দাঁড়িয়ে অতীতের সমস্ত ঘটনা মনে করতে থাকলো। কি সুন্দর ছিল সেই দিনগুলো, মেয়েটাকে একটু একটু করে ভালোবেসেছে। সেও কখন সন্দেহ চোখে তাকায়নি। সে অনুভব করলো তার চোখ দুটি জ্বলছে। দীর্ঘশ্বাস ফেলে ভেতরে জ্বালা দমিয়ে রেখে টাওয়েল জড়িয়ে বের হলো। লীনা মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, প্রমুখ কেমন আছে? শরীর ঠিকঠাক? খারাপ হওয়ার কথা ছিল। ছোট্ট করে উত্তর দিয়ে রাকিব চৌধুরী ট্রাউজার পরে বসলো বিছানায়। বুকের ভেতর যে যন্ত্রণা হচ্ছে তার হিসেব আছে। মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে হাড় ছিন্ন ভিন্ন করে ফেলছে। তার ইচ্ছে করলো লীনাকে জিজ্ঞাসা করতে, কিন্তু প্রমুখের কথা মনে করে চুপ থাকলো। লীনা কপাল কুঁচকে শুকনো গলা ভেজালো। পরিস্থিতি বুঝার চেষ্টা করে। স্বামীর মন থেকে একটু খুঁচিয়ে কথা বের করার আশায় কাছে গেল, এগিয়ে তার পাশে বসে পড়ল। তোমার কি শরীর খারাপ? কিছু হয়েছে? রাকিব চৌধুরীর চোখ লাল। সে তীক্ষ্ণ চোখে তাকে লীনার থতমত খাওয়া মুখ পর্যবেক্ষণ করলো। তা খেয়াল করে লীনার বুক ধক করে ওঠে, আমতা আমতা করে বলল, সাফওয়ানকে ছেড়ে দিতে বলো। আর কতকাল গুন্ডামি করবে? লাবণ্য ভেঙে পড়বে। আমার ছেলেকে মারলে ভালো হবে না। কি দোষ করেছে ও? রাকিব চৌধুরী আলগোছে শুয়ে পড়ল। বাম হাত চোখের উপর রাখতেই কুর্নিশ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল, যা লীনার নজরে পড়ল না। লীনা ঝুঁকে নরম স্বরে বলল, কিছু বলছো না কেন? রাকিব চৌধুরীর চোখ থেকে হাত সরায়। রাগে হ্যাচকা টানে লীনাকে তার বুকের উপর ফেলে এক দৃষ্টিতে বইয়ের চোখে তাকালো। বুঝতে চাইল ওই গভীর দু চোখের ভাষা। এত বছরের সম্পর্কে এই প্রথম বুঝলো বোধ হয়। কেন জানি উপলব্ধি করলো ওই চোখ জোড়ায় তার জন্য ভালোবাসা নেই, আছে শুধু পরিশোধের আগুন, যার গুটি হিসেবে ব্যবহৃত হয়েছে রাকিব চৌধুরী। ভালোবাসার কোনো ক্ষুদ্র চিহ্ন ছিল না তার প্রিয়তমার হৃদয়ে। সে অজানা ভয়ে শিউরে ওঠে। এভাবে টান দেওয়ায় অস্বস্তিতে পড়ে যায় লীনা। রাকিব লীনার চুলগুলো সরিয়ে তার গালে হাত রেখে বলল, আমাকে কতটা ভালোবাসে লীনা? লীনা হালকা ঢোক গিলে উত্তর দিল, এসব কি বলছো? ভালো না বাসলে বেকার ছেলের হাত ধরে পালিয়ে আসতাম? এত বছর সংসার টিকতো? রাকিব চৌধুরী মলিন হাসলো। লীনা নিজেকে ছাড়িয়ে নিতে চায়। রাকিব চৌধুরী আরো কাছে টেনে অভিমানী কণ্ঠে বলল, আমার ভালোবাসায় কি ত্রুটি ছিল, যার ফলে এত বছরেও তোমার মন বুঝতে পারিনি? মন পড়তে ব্যর্থ হলাম? লীনা বুকে মুখ গুজে বলল, মন বোঝনি মানে? না বুঝলে সুখে রাখতে পারতে? পৃথিবীর সুখী মানুষদের মধ্যে আমিও একজন। হঠাৎ এসব আবল তাবল কি বলছো? প্রমুখ কিছু বলেছে? বইয়ের মিথ্যে কথা শুনে তাচ্ছিল্য হাসলো। পরক্ষণে সম্বিত ফিরে পায় রাকিব। নিজেকে নিয়ন্ত্রণ করে লীনাকে পাশের বালিশে শুয়ে কপালে চুম্বন করলো, গালে গাল লাগিয়ে বলল, লাবণ্যর জন্য কষ্ট হচ্ছে, তাই এসব আবল তাবল বকছি। তুমি একটু আমার মাথায় হাত বুলিয়ে দাও। কেমন জানি জ্বর জ্বর অনুভব হচ্ছে। সারাদিন অনেক খাটুনি গেছে লীনা। লীনা চেপে রাখা দীর্ঘশ্বাস ফেলল। যাক, সব ঠিক আছে, তবুও কোথাও যেন অস্থির অস্থির লাগছে, মন শান্ত হচ্ছে না। সে লম্বা শ্বাস টানল। নিশ্চিন্ত হয়ে রাকিবের মাথা বুকে নিয়ে আদর করে বলল, সাফওয়ানকে যেভাবেই পারো খুঁজে বের করো। একমাত্র তোমার কথাই প্রমুখ শুনবে। প্লিজ রাকিব, যদি আমাকে ভালোবাসো এই কাজ করবেই তুমি। তার বিনিময়ে আমি যদি কিছু চাই তখন দিবে? লীনা কোনো কিছু না ভেবে টপ করে উত্তর দিল, তুমি বললে প্রাণটাই দিয়ে দেব। শেষ রাতের দিকে ভারী বর্ষণ হওয়ায় রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ। সময়টা ভোরবেলা। প্রমুখ হেঁটে চলছে জঙ্গলের সেই রাস্তায়। তার পেছনে দুটি বলিষ্ঠ যুবক। পায়ের জুতায় কাদা লেগে ঝপঝপ শব্দ তুলছে। জঙ্গলের সাথে সাথে রাস্তায় পা ফেলতেও অস্বস্তি হচ্ছে। কাল থেকে প্রমুখ না খাওয়া, সেই খবর কানে পৌঁছানোর পরে মুখে কিছু যায়নি। ইচ্ছে করেনি গলা দিয়ে কিছু নামুক। সারা রাত সোফায় পড়েছিল এলোমেলো হয়ে। সিরাত কয়েকবার টানাটানি করেও বিছানায় নিতে পারেনি, উল্টো ঝাড়ি ধমক খেয়েছে। মেয়েটির মন বিষণ্ণ হয়ে যায়। চোখ মুছে আলগোছে বিছানায় শুয়ে পড়ে। ভেতরের যন্ত্রণায় সারা রাত কেটে যায় নির্ঘুমে। সকালে যখন সিরাতের ঘুম ভাঙে, বারান্দায় উকি দিয়ে দেখল প্রমুখ নেই। তার ঘুম ভাঙার আগে বেরিয়ে গেছে সে। কষ্টে ধপ করে বসে পড়ে সোফায়।
প্রমুখ সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করলো। চোখ যায় মেঝেতে। সম্পূর্ণ রাত ধরে একটানা কাঠের টুকরো দিয়ে বাড়ি খাওয়া যুবকের দিকে। মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে, যাকে আহাদ সমান তালে তার সারা দেহে ইচ্ছে মতো পিটিয়েছে। ছোটবেলা থেকে আদরে ছেলেটির মোমের মতো দেহ এই প্রথম এত ধকল সহ্য করতে পারেনি, যার দরুন আর্তচিৎকারে কয়েকবার জ্ঞান হারায়। পানি পানি বলে চিৎকার দেওয়ার সময় আহাদ বরফের টুকরো মুখে চেপে ধরে। তখন গুঙিয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। সারা দেহ ক্ষত হয়ে কালচে রং ধারণ করেছে, হাত পা বাঁধা। প্রমুখ তার দিকে ঝুঁকে পা দিয়ে পেটে ধাক্কা মেরে বলল, কিরে কুত্তার বাচ্চা, এক রাতেই শেষ? আরও তো জামাইয়াদের বাকি আছে বেইবে। আহাদ ফিক করে হাসলো। প্রমুখ চিৎকার করে ওর জ্ঞান ফিরাতে বলল। কিছুক্ষণের মাঝে সাফওয়ানের জ্ঞান ফিরে। সে নিভু নিভু চোখে তাকালো। প্রমুখের আদেশে আহাদ একটা চেয়ারে বসালো সাফওয়ানকে। চেয়ারের সাথে হাত পা বেঁধে সে দূরে সরে গিয়ে দাঁড়ায়। সাফওয়ানের চোখ লাল, হয়তো ব্যথায় জ্বর চলে আসছে। সেই দেহ নিয়ে আহাদের সাথে লাগতে গেল না। চুপচাপ চেয়ারে বাঁধা অবস্থায় ঘাড় নিচু করে রাখলো, কারণ সামনে তাকিয়ে থাকাও দায়। মাথা কেমন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, গায়ের লোমে লোমে ব্যথা। প্রমুখ তার সামনে একটা চেয়ার এনে পায়ের উপর পা তুলে বসলো। হাতে চকচকে ছুরিখানা সাফওয়ানের থুতনিতে ধরে বলল, আমি যা যা প্রশ্ন করবো ঝটপট উত্তর দিবি। একদম হেয়ালি পছন্দ না আমার। প্রশ্ন দুইবারের বেশি রিপিট করব না, আর যদি করিও এই ছুরিটা দিয়ে আঘাত করে প্রশ্ন করব। মাইন্ড ইট। সাফওয়ান নির্লিপ্ত থাকলো, তার মুখে নেই কথা। মাথা শরীর ব্যথায় দাঁতে দাঁত শক্ত করে ধরল। প্রমুখ প্রশ্ন করে যায়, শাহিন খন্দকার তোর বাপ? কি তার পরিচয়? সাফওয়ান এবার বিশ্রীভাবে হাসলো। ঘাড় নত রেখেই অস্পষ্ট স্বরে বলল, আমি তোর খাই না পড়ি, কেন শুনবো তোর কথা? প্রমুখের রক্ত উঠে যায় মাথায়। ছুরি শক্ত করে চেপে ধরে হুঙ্কার ছাড়লো। তুই বলতে বাধ্য, ঝটপট উত্তর দে, শেষবারের মতো বলছি। সাফওয়ান শুধু হেসেই যায়। মুখে ময়লা থাকায় ভয়ঙ্কর লাগছে। প্রমুখ ফের প্রশ্ন করলো। এবারও বলল না সে। রাগে ক্রোধে সেই ছুরি ওর থুতনি থেকে জোরে দিল টান। মুহূর্তে ব্যথায় চিৎকার করলো সাফওয়ান। থুতনি থেকে টকবগে রক্ত ঝরতে লাগলো। কেটে গেছে তার গর্ত থুতনি। প্রমুখ ম্লান হেসে বলল, এবারও উত্তর দিবি না? সাফওয়ান গুঙিয়ে মাথা দুপাশে নাড়ায়। সে কোনো প্রশ্নের উত্তর দিবে না। প্রমুখ বাঁকা হাসলো। ছুরিটা বেঁধে রাখা সাফিয়ানের বাহু বরাবর টান বসায়, যেন সে মাংস কাটছে। যন্ত্রণায় ছটফট করে গগন কাঁপুনি চিৎকার করে উঠল সাফওয়ান। চোখ দিয়ে গরম পানি টপটপ করে পড়ছে। মুখ দিয়ে ঘন ঘন শ্বাস নিয়ে লুটিয়ে পড়ল চেয়ারে। ফের জ্ঞান হারায় সে। বাহু থেকে তাজা রক্ত ঝরে পড়ছে বিদ্যুৎ গতিতে। প্রমুখ ছুরির রক্ত সাফওয়ানের শার্টে মুছে নির্বিকার সুরে বলল, ওর জ্ঞান ফিরা। আর যতক্ষণ নিজ মুখে স্বীকার করবে না, ততক্ষণ টর্চার সহ্য করবে। আহাদ মুখে শয়তানি হাসি টেনে সাফওয়ানের মাথায় পানি ঢেলে দেয়। ফর্সা দেহখানা ভিজে গেল তৎক্ষণাৎ। থুতনি আর বাহু থেকে চুইয়ে চুইয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এবার জ্ঞান ফিরাতে আহাদের ভালোই কষ্ট পোহাতে হলো। সাফওয়ান চোখ খিচে বলল, আমাকে মেরে ফেল, তবু এত যন্ত্রণা দিস না। কি ক্ষতি করেছি তোদের? প্রমুখ তার কথায় হু হু করে হাসলো। মনে হলো কোনো জোকস বলেছে। হাতের ধারালো ছুরিটা ওর চোখের সামনে ঘুরিয়ে ঘুরিয়ে বলল, কয়েক মাস আগে কুমিল্লাকে ভুট্টুকে হত্যা করেছিস তুই? কেন করলি? তোর বাবা কি বলেছিল? সাফওয়ান এবার ভয়ে চুপসে গেল। মাথার পানি তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে। হাত পা বাঁধায় ছটফট করা ছাড়া আর কোনো রাস্তাও খোলা নেই। সে তবুও কণ্ঠে তেজ ঢেলে বলল, বলবো না। কি করবি? খুন করবি? কর, তবু একটা টু শব্দও করব না। প্রমুখ চিৎকার করলো। ভালোই ভালোই উত্তর দে। সাফওয়ানকে চুপ থাকতে দেখে প্রমুখ ফোন বের করে সেই ভিডিও দেখালো। তা দেখে সাফওয়ানের চোখ বড় বড় হয়ে যায়। শুকনো ঢোক গিলে বলল, এটা কোথায় পেলি? ভিডিও তো ডিলিট করেছিল। প্রমুখ কুটিল হেসে ছুরিটা তার ঘাড়ে রেখে বলল, আমার পক্ষে এসব বের করা 2 সেকেন্ডের ব্যাপার না। তুই সব বলবি, নাকি ঘাড়ে ছুরি চালাবো? সাফওয়ান উত্তেজনায় ঘামছে। ঘন ঘন ঢোক গিলে চোখ বন্ধ করলো। তৎক্ষণাৎ প্রমুখ সময় নষ্ট না করে ঘাড়ের ছুরিটা একটানে বসিয়ে দেয়। এবারের ক্ষতটা আরো গভীর হলো। বন্দি কবুতরের ন্যায় চিৎকার করে বলল, বলছি, সব বলছি, আর আঘাত করিস না। প্রমুখ আয়েশ করে চেয়ারে বসলো। শুরু কর। একটা মিথ্যা বললে এবার গলায় ছুরি চালাবো। ব্যথা আর যন্ত্রণায় সাফওয়ান বলতে শুরু করে, তোকে আমি অনেক আগেই চিনি। কিভাবে চিনি সেটা বলবো না, পারলে খুঁজে নে। তুই যখন হন্যে হয়ে তোর বাবা মায়ের খুনিকে খুঁজছিস, সেই ভুট্টো সে তোর মা বাবার গাড়ি পিষিয়ে দিয়েছিল। তাকে মারার জন্যই কুমিল্লা যাই, যাতে কোনো প্রমাণ তুই না পাস। একদিন বাবা এসে বলল, তুই ভুট্টোকে খুঁজতে কুমিল্লা যাচ্ছিস। তোর আগেই জেনে আমি গিয়ে মেরে আসি। তার কথা মতো পৌঁছলাম। ভাগ্যক্রমে পেয়েও যাই। এরপর এমনভাবে পরিকল্পনা করলাম যাতে ও নিজেই ফাঁসির দলিতে ঝুলে। রাতে খুব ভালোভাবে বললাম, চলো ডিনার করি। প্রথমে খুব ভয় পাচ্ছিল, কিন্তু ভদ্রভাবে বলায় রাজি হলো। ওর খাবার আমি ঘুমের ওষুধ মিশিয়ে দিই।
তাকে যখন ঘুমোলো তৎক্ষণাৎ তোর রুমের ভেতরে নিয়ে যায়। তখন গভীর রাত। এরপর 3 জন ধরাধরি করে দড়িতে ঝুলিয়ে দেয়। তারপর পায়ের চেয়ারটা ফেলে দিতেই মৃত্যুবরণ করে। কেউ জানতেও পারেনি এটা আমার পরিকল্পনা ছিল। এরপর চুপচাপ মাওনা চলে আসি। তখন জানতে পারলাম তুই পৌঁছে গেছিস, কিন্তু 2 দিন পর যাওয়ায় পোকা মাছি পড়ে যায় ওর দেখে। তোরা ব্যর্থ হয়ে চলে আসিস। কিন্তু আমার বাবার পুরনো এক অ্যাসিস্ট্যান্ট সব কিছু বলতে চেয়েছিল তোকে, তবে বেশি দূর যেতে পারিনি। আমি ধরে ফেলি এবং পুরনো এক বিল্ডিংয়ে নিয়ে যখন মারা শুরু করি তৎক্ষণাৎ তাইমা মানে সিরাতের মা চলে আসে। সমস্ত ঘটনা ভিডিও করে। আমি জানতাম না উনি সিরাতের মা, এবং ভিডিও করেছে। ফোনের রিংটংয়ের আওয়াজ আমি লোক লাগাই। ভাগ্য ভালো হয় সেদিনও বেঁচেও যায়। কিন্তু ওনাকে খুঁজতে থাকি। তারা জানায় সিরাত যে বিল্ডিংয়ে থাকে ওইটাতেই। আমি কশ্চিনকালেও ভাবিনি উনিই হবেন, ভেবেছি পাশের ফ্ল্যাটের কেউ। তাই নজরে নজরে রাখি, কিন্তু উনি কখনো বের হয় না। তোর লোকজন বাসার নিচে পাহারা দেয়। আমি ভেবেছিলাম কোনো কাজে পাহারা দেয় হয়তো, তাই পাত্তাও দেইনি। উল্টো সিরাতকে তুই ছিনিয়ে নিলি আমার থেকে। এত ভালোবেসেও তাকে পেলাম না। এভাবেই সময় যাচ্ছিল। কিন্তু কয়েকদিন আগে এক পুলিশকে উনি জানায় বাবার পুলিশের সাথে চলাফেরা থাকায় তিনি ফোন তার থেকে ডিলিট করে বাবাকে বলে আমি ওই দিন সিঙ্গাপুর থেকে ফিরি। বাবা বলল আজ রাতেই খুন করতে। আমিও রাগে যেতে ওনার গলা কেটে ফেলি। আসার সময় চোখে পড়ে তাদের দেয়ালের ছবি। বুঝতে পারি উনি সিরাতের মা। তখন আমি অনুতপ্ত হয়ে কষ্টে পুড়ে যাই। বিশ্বাস কর, যদি জানতাম কখনোই খুন করতাম না। প্রমুখের চোখ মুখ শক্ত হয়ে যায়। সাফওয়ানের দেহ ধীরে ধীরে নেতিয়ে যাচ্ছে। সে খুব কষ্ট করে বলল, আমি এটুকুই জানি, এর থেকে বেশি কিছু জানি না। তোর বাবা শাহিন খন্দকার কেন আমার বাবাকে খুন করলো? আমাকে বলেনি, তবে বুট্টোই নাকি ট্রাক নিয়ে চাপা দিয়েছিল। এই জন্যই তুই না জানিস তাই খুন করেছি। আমার ফুপি হয়তো তোর বাবাকে ভালোবাসতো। এবার আমাকে ছেড়ে দে। প্রমুখ চিৎকার করলো। কে তোর ফুপি? নাম বল। তীব্র ব্যথায় আর্তনাদ করে সাফওয়ান উত্তর দিল, লীনা, লীনা খন্দকার, তোর মামার স্ত্রী। কাল যে মেয়ে আমার সাথে ছিল ওর মা। প্রমুখ উঠে রাগে ফোঁস ধ্বনি তুলল। হাতের ছুরিটা শক্ত করে আহাতকে পড়ল। কুত্তার বাচ্চা যে যে জায়গায় আঘাত করলাম সব জায়গায় ব্যান্ডেজ করে দে। আমি আমার কাছে যাচ্ছি। আহাত মাথা নাড়ালো। প্রমুখ পকেট থেকে ফোন বের করে এতক্ষণ রেকর্ড হওয়া অপশন অফ করে, অতঃপর লম্বা লম্বা পা ফেলে জায়গা ত্যাগ করলো। গভীর রাতে প্রমুখ বাসায় ফিরল। চুপচাপ রুমে প্রবেশ করে দেখলো লাইট অফ। হাত বাড়িয়ে সুইচ অন করে। সিরাত ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ লাইটের আলোয় চোখ মুখ কুঁচকে উঠে বসলো। ধীরে ধীরে আঁখি খুলে দেখলো প্রমুখ গায়ের শার্ট খুলছে। সে বিছানা থেকে নেমে তার কাছে দাঁড়িয়ে বলল, বাসায় আসার সময় হলো? প্রমুখ উত্তর দিল না। চুপচাপ কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। সিরাতের রাগ তরতর করে বাড়ল। মাথা চেপে ধরে সম্পূর্ণ রুম পায়চারি শুরু করে। হাত তার নিষ্পিস করছে। ইচ্ছে করলো প্রমুখের মাথা ফাটিয়ে দিতে। সে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করলো। অপেক্ষায় রইল প্রমুখের বের হওয়ার। সারাদিন ধরে না খেয়ে থাকায় শরীর চলছে না। প্রমুখ বের হয়ে কাপড় বারান্দায় মেলে আসে। তৎক্ষণাৎ সিরাত ফুলে ফেপে বলল, সারাদিন আমার খোঁজ নিয়েছেন? খেয়েছি কিনা একবার মেসেজ করে জিজ্ঞেস করেছেন? প্রমুখ বিরক্তি চোখে মেয়েটার বাহু ধরে সামনে থেকে সরালো। রুমে গিয়ে সোফায় বসে ল্যাপটপ হাতে নেয়। এমন অবহেলায় সিরাতের রাগ থপথপ করে জ্বলে উঠে কষ্টে কান্না করে দিল। দাঁতে দাঁত চেপে দৌড়ে তার পাশে বসে চিবিয়ে চিবিয়ে বলল, একবার কথা বলুন, কষ্ট হচ্ছে। এবারেও প্রমুখের থেকে সাড়া না পাওয়ায় সিরাত বাচ্চা মেয়ের মতো ছেলেটার বুকে ঝাঁপিয়ে পড়ে দুহাতে জড়িয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, দোহাই লাগে অবহেলায় দূরে সরাবেন না। মরেই যাব। কষ্টগুলো আমাকে শেয়ার করুন, মন হালকা হবে। প্রমুখ ফোঁস করে নিঃশ্বাস ফেলে ল্যাপটপে হাত রেখে বলল, সিরাত, বিরক্ত করো না, ঘুমো। সিরাতের রাগ বাড়ে। গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শক্ত গলায় বলল, আমার ঘুম আসছে না। তাহলে শুয়ে থাকো, আমার কাজ আছে। সিরাত মুখ তুলল। টলমল চোখে ঠোঁট ফুলিয়ে প্রমুখের গালে হাত রেখে বলল, এমন করছেন কেন? আমার কষ্ট হচ্ছে, আমাকে সব বলুন প্লিজ, চুপ করে থাকবেন না। প্রমুখ অনুভূতি শূন্য নয়নে সিরাতের টলমল চোখে চোখ রাখল। বুকের ভেতরে চেপে রাখা কষ্ট ঢোক চিপে গিলে ফেলে। সিরাত তার গালে আদুরে হাত বুলাচ্ছে। প্রমুখ হাতের ল্যাপটপ পাশে রেখে দুহাতে সিরাতের কোমর শক্ত করে চেপে ধরে বলল, আমার ভেতরে শান্তি নেই, কেমন হাসপাস লাগছে সিরাত। সিরাত তার কোলে বসে গায়ে গা লাগিয়ে চোখ বন্ধ করলো। গলায় মুখ গুজে বলল, কিছু হবে না। খেয়েছেন? খাবো না। আমিও খাইনি, খিদে পেয়েছে। প্রমুখ হঠাৎ সিরাতের গালে কপালে নাকে এলোপাতারি চুমু খেলো। ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিরাতের ঠোঁট স্লাইড করতে করতে বলল, আদর খেলে পেট ভরবে। সিরাত চোখ বন্ধ করে আহ্লাদি কণ্ঠে বলল,
প্রমুখ ফিক করে হাসে মুহূর্তে বইয়ের সেই গোলাপি নরম ওষ্ঠে তার রুক্ষ ঠোঁট মিলিয়ে দেয়। মেয়েটির পিঠ জড়িয়ে আবেশে চুমু খেল। সিরাত খামচে ধরেছে তার গলা। প্রমুখ আলগোছে ছেড়ে দিয়ে গালে চুম্বন করে বলল, শক্ত করে জড়িয়ে ধরবে? সিরাত কেঁদে উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে পড়ল, কথা দিন, যত কিছুই হোক আমাকে অবহেলা করবেন না। কাল থেকে আমি অশান্তিতে ভুগছি, বুকের ভেতর কষ্ট হচ্ছে আমার। প্রমুখ বইয়ের ঘাড়ে নাক ঘষল, কানের ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, কন্ট্রোল হারাচ্ছে বউ, আদর করে শক্তি নেই, না খেয়ে দুর্বল হয়ে পড়েছি। এই অদমকে খাবার দেওয়া যাবে? প্রমুখের চোখ বড় বড় হয়ে যায়, অবিশ্বাস্য দৃষ্টিতে বলল, সে তো জন্মগত দুর্বল, শক্তিশালী পুরুষ ছিল কবে। সিরিয়াসলি এটা বলছো? এখনো প্রমাণ পাওনি? তবে আসো, এমন ভালোবাসা দিব 3 দিনও বিছানা থেকে নড়তে পারবে না। সিরাত তৎক্ষণাৎ তার শক্ত দন্ত দ্বারা গলায় কামড় বসিয়ে রুক্ষ মেজাজে বলল, অসভ্য অসভ্য। সিরাত চেয়ারে বসে এক প্লেটে ভাত নিল। গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত মেখে প্রমুখের মুখে দিল। এরপর নিজে খেয়ে বলল, সাফওয়ানকে মেরে ফেলেছেন? প্রমুখ খাওয়ার তালে মাথা বামে ডানে নাড়ায়। সিরাত ভয়ে ভয়ে বলল, আমি ভাবতেও পারছি না ওরা আপনার আত্মীয়, কিভাবে সম্ভব? প্রমুখ শক্ত গলায় বলল, আত্মীয় নয় শত্রু, দূরের শত্রু চেয়ে ঘরের শত্রু বেশি ভয়ঙ্কর হয়। তারা জানে কোনটা আমাদের দুর্বলতা, ঠিক সেই জায়গায় বারবার আঘাত হানে। সিরাত বুঝলো প্রমুখ খেপে গেছে, তাই আর ঘাটালো না। মাংসের ঝোল দিয়ে ভাত মেখে খাইয়ে দিল। আহ্লাদি কণ্ঠে বলল, আমার রান্না কি খুব বাজে হয়? প্রমুখ মজা করে খেতে খেতে উত্তর দিল, অসাধারণ হয়। কেন? কখনোই প্রশংসা করেননি, মন ভেঙেছে আমার। প্রমুখ হেসে ফেলে, মুখের ভাত চিবাতে চিবাতে বলল, প্রশংসা করতেই হবে, তুমি জানো না একদম দারুণ রান্নাটা তোমার। সিরাত খুশিতে গদগদ হলো। খাওয়া শেষে প্রমুখের মুখ টিস্যু দিয়ে মুছে অভিমানী কণ্ঠে বলল, আমাকে ইগনোর করার শাস্তি পেতে হবে। প্রমুখ কপাল কুঁচকে জবাব দেয়, শাস্তি? কি শাস্তি? সিরাত নড়ে চড়ে লাজুক ভঙ্গিতে বলে, কোলে তুলে রুমে নিয়ে যেতে হবে। তোমাকে? প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। চট করে কোলে নিয়ে লম্বা পা ফেলে সিঁড়ি বেয়ে ওঠে। সিরাত হাঁ হয়ে তাকায়। প্রমুখ তার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। লজ্জায় সিরাত গলা জড়িয়ে বুকে মুখ গুজে। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এত দ্রুত মেনে নিবে প্রমুখ। ছেলেটি বিছানায় শুইয়ে নিয়ে নিজেও সিরাতের উপর ঝুঁকে ফিসফিস করে বলল, আমার পুচকে বউ বলে কথা, তুমি বললে আমি সারাক্ষণ তোমাকে কোলে নিয়ে ঘুরতে পারি বউ। সিরাত মুখ ফুলিয়ে বলল, অসভ্যতা ছাড়ুন, লাইট অফ করে আসুন, ঘুমাবো। প্রমুখ গালে গাল ঘষে বলল, ঘুমাবো? আদর করবো না? সিরাত কটমট করে তাকিয়ে তার বুকে ঘুষি মারে। প্রমুখ ব্যথায় মুখে আহ শব্দ তুলল। অতঃপর উঠে লাইট অফ করে আগের ন্যায় সিরাতের উপর শুয়ে পড়ে। সিরাত হাত বাড়িয়ে ওর মাথায় হাত বুলায়। ছেলেটা তার গায়ের ওড়না এক টানে খুলে দূরে ফেলে দিল। এহেন কাণ্ড দেখে মনে মনে হাসল সিরাত। প্রমুখ বাঁকা হেসে দুহাতে আষ্টে পিষ্টে জড়িয়ে তার বুকে মাথা রাখলো। সেখানে নাক মুখ ঘষে বলল, তুমি আমার লাইফে ম্যাজিকের মতো এসেছো। সেই থেকে অশান্তি নামক শব্দটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বউ। সিরাত ঝুঁকে প্রমুখের চুলে চুম্বন করলো। হাত বুলিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, আমি আসিনি, আপনি জোর করে আপনার লাইফে এনেছেন। প্রমুখ আরেকটু গভীর হয়ে ফিসফিস করে বলল, তোমার গায়ের উষ্ণ আলিঙ্গনে সব দুঃখ অচিরে বিলীন হয়ে যায়। সমুদ্রের উথাল পাতাল ঢেউয়ের মতো আমার এই অশান্ত হৃদয়ে নিমিষেই ঠান্ডা হয়ে যায় সিরাত। এই বিশুদ্ধ পুরুষ তোমাকে খুব ভালোবেসে ফেলেছে। তুমি কি বিশুদ্ধ মানবের বিশুদ্ধ ভালোবাসা গ্রহণ করবে মাই গার্ল? সিরাত লজ্জায় চোখ খিচে নেয়। ঝুঁকে প্রমুখের গালে চুমুখে নীরবতার সম্মতি দেয়। বইয়ের উস্কানি বুঝে আর দেরি করল না। প্রমুখ ধীরে ধীরে সিরাতের গলায় মুখ গুজে গলায় ছোট ছোট কামড় দিয়ে মেয়েটিকে বুঝালো আজ রাতে তার সঙ্গ আদর পেতে চায়। গায়ের টি শার্ট খুলতে সিরাত বুঝে যায় লোকটার নিজের মাঝে নেই, কন্ট্রোলের বাইরে চলে গেছে অনেক আগে। প্রমুখ মুহূর্তে ঠোঁটে চুমুখে মৃদু কামড় দেয়। সিরাত শক্ত করে চুল খামচে ধরে। উন্মাদের ন্যায় ছেলেটার বেহায়া হাত আর ঠোঁট তার সারা দেহে ঘোরাফেরা করতে শুরু করলো। সেও আবিষে স্বামীর আদর অনুভব করতে থাকে। প্রমুখ সারা রাত ভরে তাকে আদর করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।